আজ আর্নিয়ার বিয়ে। লাল টুকটুকে বউ সেজে বসে আছে স্টেজে। তার পাশেই বসে আছে তার হবু বর ইহান। কাজে বিয়ে পড়ানো শেষ করবে এমন মুহূর্তে একটা ছেলে স্টেজে উঠে আর্নিয়াকে টান দিয়ে দাঁড় করিয়ে টুটে টুট ডুবিয়ে দেয়। আকস্মিক এমন অদ্ভুত ঘটনায় সবাই বাকরুদ্ধ হয়ে যায়। ইহান ওদের কাছে আসতে চাইলে কালো ড্রেস পরা একটা ছেলে ইহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সম্ভবত ছেলেটি বডিগার্ড। পাশ থেকে আর্নিয়ার বাবা চিৎকার করে বলে, এটা কোন ধরনের অসভ্যতা? এই ছেলে কে তুমি? নিশ্চয় আমার শত্রু। আমার মেয়ের বিয়ে ভাঙতে এসেছ। অজ্ঞাত ছেলেটি আর্নিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে বরের আসনে বসে পড়ে। হাত দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে বলে, শ্বশুর মশাই, এই বয়সে এত হাইপার হওয়া ঠিক না। প্রেশার বেড়ে গেলে স্ট্রোক করবেন। আপনার মেয়ের বিয়ে তো হয়ে গেছে একবার। ইহান নিচ থেকে উঠে রেগে চিৎকার করে বলে, আর্নিয়ার বিয়ে হয়ে গেছে মানে কি? আমি আর্নিয়ার হবু বর। আরমানিয়ার নামটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না। আর একবার আরমানিয়ার নামটা উচ্চারণ করলে তোর মুখটা আর তোর সাথে থাকবে না কথা বলার জন্য। ইহান ছেলেটির কথা শুনে বয়ে চুপসে যায়। এইদিকে ছেলেটার মুখ দেখে বিয়ে বাড়ির উপস্থিত সবাই বয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ছেলেটি আদনান আহমেদ, স্পর্শক, যার নাম শুনলেই মানুষ বয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। টপ 10 বিজনেসম্যানদের মাঝে একজন, তার উপর মাফিয়া কিং। স্পর্শিয়া আহমেদ আর্নিয়া এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা মায়ের একমাত্র সন্তান। অনেক দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই আরো 20 থেকে 25 জনের মতো লোক ঢুকে। সবাই কালো ড্রেস পরা আর হাতে রিভলভার দেখে সবাই বয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর্নিয়া এখনো ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি হচ্ছে কিছু তার বোধগম্য হচ্ছে না। সে এখনো একটা গুড়ের মধ্যে আছে। স্পর্শক আর্নিয়ার হাত ধরে টেনে তার কোলে বসিয়ে দেয়। স্পর্শে আর্নিয়া গোড় কাটে। স্পর্শকের কাছ থেকে চারা পাবার জন্য আর্নিয়া চটপট করতে থাকে। আর্নিয়া যত বেশি চটপট করছে, স্পর্শক তত শক্ত করে চেপে ধরেছে আর্নিয়াকে নিজের সাথে। আর্নিয়া রেগে চিৎকার করে বলে, এই ছেলে, আপনার সাহস কি করে হয় আমাকে কিস করার? আমার সাহসটা বরাবরই বেশি। আর নিজের বউকে কিস করতে সাহস লাগে নাকি? আপনি কোন অধিকারে আমাকে নিজের বউ বলে দাবি করছেন? স্বামীর অধিকারে। আপনার সাথে আমার বিয়ে কখন হলো? আমি তো আপনাকে চিনিই না। শ্বশুর মশাই, আপনি এখন আপনার মেয়েকে আমার কথা, আমাদের বিয়ের কথা বলেননি। আচ্ছা যাই হোক, আমি তোমাকে বলছি, আমাদের বিয়ে হয়েছে আজ থেকে 2 বছর আগে, তাই না শ্বশুর মশাই? আপনার কথা আমি কেন বিশ্বাস করব? আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আপনার ওয়াইফ? বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার। রাকিব, রাকিব, রাকিব বলে ডাকার সাথে সাথে একটা রোগা টাইপের ছেলে দৌড়ে এসে কিছু কাগজ স্পর্শকে দিয়ে এগিয়ে যায়। স্পর্শক কাগজগুলো নিয়ে আর্নিয়ার দিকে এগিয়ে দেয়। এখানে সাইন করো। আমি কিছুতেই সই করব না। বাবা, তুমি কিছু বলছো না কেন? দাঁড়াও মামুনি, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। শ্বশুর মশাই, পুলিশকে ফোন করার দরকার নাই। পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে, যান গিয়ে কথা বলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যান পুলিশের কাছে, জামাই আদর খেয়ে আসেন। মানে? আপনি অতটা বোকা নন যে আমার সিম্পল কথাটা বুঝতে পারবেন না। আপনি না বুঝলে আমি বুঝিয়ে দিই। আমি আরমানিয়ার হাজবেন্ড। আমার সাথে আরমানিয়ার ডিভোর্স হয়নি। আমি জীবিত থাকতে আপনি আরমানিয়ার জন্য অন্য একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছেন, এটা নিশ্চয়ই ভালো কাজ না? আর্নিয়ার বাবার হাত দিয়ে কপালে ঘাম মুছছে। একবার স্পর্শকের দিকে তাকায় আর একবার গার্ডের দিকে তাকায়। শ্বশুর মশাই, ঘামছেন কেন? আপনার গরম লাগছে বুঝি? এই তো রাক্কের বলতে কিছু নাই। আমার শ্বশুর মশাই গরমে কষ্ট করতেছে আর তোরা আহম্মকের মতো দাঁড়া আছিস। ওনার সেবা কর। যতই হোক তোদের ম্যামকে এতদিন দেখে রাখছে। একটা গার্ড চেয়ার নিয়ে এসে আর্নিয়ার বাবাকে টেনে চেয়ারে বসিয়ে দেয়। স্পর্শক কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী বয়ে তরতর করে কাঁপছে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বিয়ে পড়ানো শুরু করুন। আমি আপনাকে বিয়ে করব না। কাজী বিয়ে পড়ানো শুরু করে। আপনি বিয়ে পড়ানো বন্ধ করুন। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে বিয়ে করব না। আমি ইহা। স্পর্শক আর্নিয়ার টুরে আঙ্গুল রেখে আর্নিয়ারকে চুপ করিয়ে দেয়। তোমার মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনতে চাই না। আজকের পর থেকে আমার নাম ছাড়া আর কারো নাম তুমি নিবা না। আর তুই এখানে দাঁড়িয়েছিস কেন?
যদি বেঁচে থাকতে চাস তাহলে তোর সব লোকজন এখনই কেটে পড়। ইহান তার লোকজন নিয়ে 1 মিনিটের মাঝে হাপিস হয়ে যায়। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। না, আপনি বিয়ে পড়ানো শুরু করবেন না। কাজী পড়ছে শখের করাতে। একজন বলে বিয়ে পড়ানো শুরু করুন, আর একজন না করছে। আপনারাই ডিসাইড করে বলুন, বিয়ে পড়াবো নাকি পড়াবো না। আরমানিয়া, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে গুলি করে তোমার বাবার মাথার খুলি উড়িয়ে দিব, তারপর তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব। ভেবে দেখো, বিয়ে না করলে তোমাকে আমার সাথে থাকতে হবে, মাঝখান থেকে তোমার বাবার প্রাণটা চলে যাবে। নাও চয়েস ইজ ইয়োর। তোমার কাছে মাত্র 2 মিনিট সময় আছে। আমি আপনাকে বিয়ে করব। অবশেষে আর্নিয়া আর স্পর্শকের বিয়ে সম্পূর্ণ হলো। আরমানিয়া, চলো শ্বশুর মশাইয়ের দোয়া নিয়ে আসি। আর্নিয়ার মুখ ঘুরিয়ে নেয়। স্পর্শক আর্নিয়ার বাবার কাছে যায়, জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, আমি জিতে গেলাম শ্বশুর মশাই। আর্নিয়ার বাবাও স্পর্শকের কানে ফিসফিস করে বলে, মাত্র তো খেলা শুরু, এই এহসান খানের সামনে তুমি চুনপটি। এহসান খান মনে মনে বলে। তুমি তো নিজেও জানো না আমি হেরে গিয়ে জিতে গেছি। স্পর্শক এহসান খানকে ছেড়ে আর্নিয়ার হাত ধরে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। আমার আগে বোঝা উচিত ছিল তুমি সুজা কথার মেয়ে না। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়। আর্নিয়া স্পর্শকের বুকে চড় থাপ্পড় দিতে থাকে আর বলে, আমি আপনার সাথে কোথাও যাব না, আমাকে নামান। স্পর্শকের মাঝে কোনো হেলদোল নেই। আর্নিয়া রেগে স্পর্শকের হাতে কামড় দেয়। স্পর্শক কামড়ের দাগটা দেখে মুচকি এসে বলে, তোমার দেওয়া প্রথম ভালোবাসার চিহ্ন। স্পর্শকের কথা শোনার সাথে সাথে আর্নিয়ার একটা ব্যাংসি কেটে মুখ ঘুরিয়ে নেয়। স্পর্শক আর্নিয়াকে গাড়িতে বসে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। এদিকে আর্নিয়া গাড়ি থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু ডোর লক থাকায় বের হতে পারছে না। আর্নিয়া এবার স্পর্শকের হাত ধরে টানাটানি শুরু করে দেয়। স্পর্শক টান দিয়ে আর্নিয়াকে কোলে বসিয়ে ড্রাইভ করতে থাকে। আর্নিয়া স্পর্শকের কোলে বসে বাচ্চাদের মতো হাত পা চুরাচুরি করতে থাকে। স্পর্শক গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করিয়ে আর্নিয়া টুটে টুট মিলিয়ে দেয়। আর্নিয়া স্তব্ধ হয়ে যায়। যখন বুঝতে পারে তার সাথে কি হচ্ছে, তখন স্পর্শকের চুল ধরে টানাটানি শুরু করে দেয়, কিন্তু স্পর্শককে এক চুলও সরাতে পারেনি। আর্নিয়া মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। 5 মিনিট পর স্পর্শক আর্নিয়া টুটে একটা জোরে কামড় দিয়ে আর্নিয়া টুট ছেড়ে দেয়। আর্নিয়া চারা পাওয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। আর্নিয়া কিছু বলতে যাবে, তার আগে স্পর্শক টুটে আঙ্গুল রেখে চুপ করিয়ে দেয়। এখন তো শুধু কেস করেছি, আর একটা কথা বললে এখানে বাসর সেরে ফেলবা। স্পর্শকের কথা শুনে আর্নিয়া বয়ে চৌপসে যায়। এতক্ষণে এতটুকু ধারণা হয়ে গেছে যে এই ছেলের দ্বারা কোনো কিছু অসম্ভব না। স্পর্শ বাঁকায় হেসে ড্রাইভ করতে শুরু করে। আর্নিয়া ব্যাংসি গেটের জানালা দিয়ে রাতের শহর দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে স্পর্শক বারবার আর্নিয়ার দিকে আর চোখে তাকাচ্ছে। হঠাৎ স্পর্শক মিউজিক অন করে দিল। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি, ওই চোখের চাওয়াতে প্রেম আজও দেখিনি। গানের প্রতিটা লাইনের সাথে স্পর্শকের গলা মেলাচ্ছে। স্পর্শকের গলায় গান আর গরুর ডাকের সাথে আরিয়ানার কোনো পার্থক্য করতে পারছে না। আরিয়ানা বিরক্ত হয়ে গানটা অফ করে দেয়, তবুও স্পর্শক গান গেয়ে যাচ্ছে, তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। আরিয়ানা বিরক্ত হয়ে বলল, আপনি এই ভাঙা রেডিও বন্ধ করবেন? কেন করব? আমার বিরক্ত লাগছে। তো আমি কি করব? আরিয়ানা বুঝতে পারছে এই লোকটা 1 নম্বরের গাড়তেরা, সোজা কথায় কাজ হবে না। আপনি কি আমাকে বিয়ে করে খুশি নন? আমি তো প্রচুর খুশি, তোমাকে বলে বোঝাতে পারবো না। তাহলে এমন ছ্যাঁকামার্কা গান শোনাচ্ছেন কেন? সত্যি তো, এখন আমার রোমান্টিক গান শোনা উচিত। এই, একদম আপনি গান গাইবেন না। কেন? আপনার এই ফাটাবাসের গলা শুনে আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তাহলে তো আরো বেশি বেশি করে গাইবো। একবার গিয়ে দেখুন, গলা কেটে ফেলবো। যেমন বাপ তেমন তার মেয়ে। কিছু বলছেন? না, আমার জানা মতে আপনার সাথে আমার 2 বছর আগে কোনো বিয়েটিও হয়নি, তাহলে আপনি মিথ্যে কেন বলছেন? তোমার আব্বুর নাম ইহসান খান, তাহলে তোমার নাম স্পর্শী আহমেদ আর্নিয়া কেন? তোমার নাম তো স্পর্শিয়া খান আর্নিয়া হওয়া উচিত ছিল। কি প্রমাণিত হয় আপনার সাথে আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল? অবশ্যই, আমার নাম আদনান আহমেদ স্পর্শক আর তোমার নাম স্পর্শী আহমেদ আর্নিয়া। এর থেকে বেশি কিছু আমি বলবো না, বাকিটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। না, কথা বলতে বলতে গাড়িটা থামে একটা বিশাল বড় রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে। বাড়ির চারপাশে ঘেরাও করে দাঁড়িয়ে আছে গার্ডরা।
আর্নিয়া বাড়ির দিকে কেমন অদ্ভুতভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্পর্শক আর্নিয়ার দিকে তাকার মানে বুঝতে পেরে আর্নিয়ার মনোসংযোগ নষ্ট করার জন্য বলে, কেউ একজন আমার বাড়ির দিকে যেভাবে নজর দিচ্ছে, মনে হয় আমার বাড়ি আজকে ঝড় উঠবে। বলতে চাইছেন আমার নজর খারাপ? হতেই পারে। না বাবা, এত রিস্ক নিয়ে লাভ নেই, আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। ইউ আর্নিয়ার কথা সম্পূর্ণ না করতে দিয়ে স্পর্শক গাড়ি থেকে নেমে আর্নিয়াকে নামায়। আর্নিয়াকে নিয়ে বাসার ভিতরে ঢোকে। আর্নিয়া সোফায় দপ করে বসে পড়ে। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়, কোলে করে একটা রুমে নিয়ে চলে গেল। রুমটা ফুল ক্যান্ডেল আর ল্যাব সেপের বেলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। স্পর্শক আরিয়ানাকে বেডে বসিয়ে দেয়। স্পর্শক আর্নিয়ার দিকে ঝুঁকে পড়তে আর্নিয়া বয়ে মাথা পিছিয়ে নেয়। তা দেখে স্পর্শক মুচকি হেসে সরে দাঁড়ায়। জোর করে তো বিয়ে করে নিলেন, এখন কি জোর করে স্বামীর অধিকার দেখাবেন? স্পর্শক বাঁকা হেসে বলে, দেখাতেই পারে। আফটার অল আমি তোমার হাজব্যান্ড, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। আপনাদের মতো ছেলেদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দাঁড়িয়ে আছেন কেন? আমি তো আপনার সামনেই বসে আছি, মিটিয়ে নিন আপনার। স্পর্শক আর্নিয়ার কথাটা সম্পূর্ণ করতে দেয় না। আজকে প্রথম দিন দেখে কিছু বললাম না, নেক্সট টাইম যেন তোমার মুখে এমন কথা না শুনি। আর হ্যাঁ, যতদিন না তুমি আমাকে নিজের স্বামী বলে মেনে নিচ্ছ, ততদিন পর্যন্ত আমি তোমাকে টাচ করবো না। হঠাৎ কিছু বাঙ্গার শব্দ পেয়ে দুজন পেছনে ঘুরে দাঁড়ায়। দরজায় কাছ থেকে একটা ছায়া সরে যায়। ফ্লোরে ফোরদানি বাঙ্গার অংশ পড়ে আছে, যা দেখে দুজনের মুখে রহস্য হাসি ফুটে ওঠে। যা ফ্রেশ হয়ে আসো। আমি ফ্রেশ হয়ে কি আপনার মতো খাম্বা শার্ট পরবো? পড়লে পড়তে পারো, আমার কিন্তু কোনো সমস্যা নেই। আর্নিয়া স্পর্শকের দিকে রাগি চোখে তাকিয়ে দেখে। স্পর্শক হামতা হামতা করে বলে, কাভারটা অনেক সারি আছে, পরে নিও। স্পর্শক রুম থেকে বের হয়ে যেতে আর্নিয়ার কাউকে ফোন দেয়। তোমার কথা মতো কাজ হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কল না দিলে তুমি কখনো নিজ থেকে আমাকে কল দিবা না। কিছুক্ষণ পর স্পর্শক আর্নিয়ার রুমে খাবার নিয়ে এসে দেখে রুমে যাচ্ছে তাই অবস্থা। ফ্লোরে পড়ে আছে ভাঙ্গা ফুলদানি, শোপিস, বেডশিট মাটিতে গড়াগড়ি কাচ্ছে। রুমে সাজানো সমস্ত ফুল আর বেলুন ফ্লোরে পড়ে আছে। আর্নিয়ার রুমের এক কোণে গুটি সুটি মেরে বসে আছে। এলোমেলো চুল, অগোছালি শাড়ি, এক হাত টুপ টুপ করে রক্ত পড়ছে। আর্নিয়া দুই হাত দিয়ে চুল মুড়ি করে ডানছে। স্পর্শক বুঝতে পারে আজকে ড্রাগস না নেওয়ার ফলে আর্নিয়ার এমন বিহেভ করছে। স্পর্শক ডয়ার থেকে গোমের ইঞ্জেকশন বের করে আর্নিয়ার শরীরে পুশ করে দেয়। কিছুক্ষণের মাঝে আর্নিয়ার ডলে পড়ে স্পর্শকের বুকে। স্পর্শক আর্নিয়াকে কোলে করে বেডে শুয়ে দেয়। ফার্স্ট এইড বক্স এনে আর্নিয়ার হাত ব্যান্ডেজ করে দেয়। স্পর্শকের চোখ থেকে ফুটা ফুটা অশ্রু গড়িয়ে পড়ছে। স্পর্শক আর্নিয়ার শরীর থেকে সমস্ত গয়না খুলে বেড সাইডে টেবিলে রেখে দেয়। আর্নিয়ার হাতে ব্যান্ডেজের ওপর স্পর্শক ভালোবাসার পরশ এঁকে দেয়। তোমার কি কোনোদিনও আমার কথা মনে পড়বে না? তুমি আমাকে চিনতে পারছো না? এই মরণ যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না জান পাখি। তুমি তোমার স্পর্শকে কিভাবে ভুলে গেলে? আর্নিয়ার গায়ের কম্বল টেনে দিয়ে স্পর্শক রুম থেকে বের হয়ে যায়। চাঁদের রেলিংয়ের সাথে টেস্ট দিয়ে দাঁড়িয়ে আছে স্পর্শক। স্পর্শকের দুই হাত থেকে রক্ত পড়ছে। স্পর্শকের দৃষ্টি ওই দূর আকাশের দিকে। কথা দিয়েছিলাম তোমার সব কষ্ট ভাগ করে নিব। এই কষ্ট তো ভাগ করে নিতে পারবো না, কিন্তু অনুভব করতে পারবো। তাই তো নিজেকে দ্বিগুণ কষ্ট দিলাম। যে কাউকে ভালোবাসা যায়, ভালোবাসা অনেক পবিত্র একটা অনুভূতি। স্বার্থ ও সিদ্ধির জন্য প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুতম সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা। রাত 2টা বাজে। স্পর্শক এখনো চাঁদে দাঁড়িয়ে আছে। দু চোখের পাতে ঘুম নেই। অনেক রাতে এভাবে নির্ঘুম কাটিয়েছে স্পর্শক। রাতের পর রাত জেগে প্রিয়তমার ছবি দেখা, ঘন্টার পর ঘন্টা প্রিয়তমার বাসার নিচে দাঁড়িয়েছিল একটা বড় প্রিয়তমাকে দেখার জন্য। এসব ভেবে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে স্পর্শক। আলতো হাতে কেউ পেছন থেকে তার কোমর ঝরিয়ে ধরে। সে জানে এই হাতের মালিককে। এই স্পর্শ তার বহুদিনের চেনা। এই মেয়েটার নিঃশ্বাসের শব্দ থেকে মেয়েটার অবস্থিত জানান দিতে পারে। কি ম্যাম, ঘুম ভাঙলো তাহলে? অভিনয় করতে করতে ক্লান্ত আমি। আর তো মাত্র কয়েকটা দিন অভিনয় কর, তারপর আমি সব ঠিক করে নিব। আমাদের উপর যে ছেলেটা নজর রাখছিল, সেই ছেলেটা কোথায়? স্টোর রুমে আটকে রেখে এসেছি। আমি তোমার উপর রেগে আছি স্পর্শক। কেন, আমি আবার কি করলাম? আজকে আমাদের বিয়ে হয়েছে, তার মানে আজকে আমাদের বাসর রাত। বাসর রাত কেউ নতুন বউকে একা রেখে ছাদে দাঁড়িয়ে থাকে? তো আপনার কি বাসর করতে ইচ্ছে করছে? তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ। আল্লাহ, এটা কেমন বিচার?
নিজে বলে কিছু না, আমি বলি অসভ্য। আর্নিয়া চোখে যায় স্পর্শকের হাতে দেখে, হাত দুটো উপরে তুলে স্পর্শকে জিজ্ঞাসা করে। তোমার হাত কি করে কাটলো? তেমন কিছু না। স্পর্শক নিজের হাত দুটি পেছনে লুকিয়ে ফেলে। আর্নিয়া আবার স্পর্শকের হাত দুটি টেনে সামনে আনে, তখন নজর যায় নিজের হাতের দিকে। আর্নিয়া বুঝতে পারে স্পর্শক নিজের হাত কেড়েছে। টপ টপ করে আর্নিয়ার চোখ থেকে পানি পড়ছে। আর্নিয়া স্পর্শকের হাত দুটি অজস্র চুমুতে বড়িয়ে দেয়। স্পর্শক আর্নিয়ার মাথায় নিজের বুক চেপে ধরে। আমার এক হাত কাটা, তুমি তোমার দুই হাত কেন কাটলে? তুমি জানো না তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না? আমার এক হাত কেন কাটা থাকবে? আমার আরেকটা হাত কাটতে হবে। আর্নিয়া ছোট চেষ্টা করতে স্পর্শক আর্নিয়াকে আরো শক্ত করে নিজের বুকে চেপে ধরে। তুমি নিজের হাত কাটার চেষ্টা করলে আমি আমার হাত কেটে ফেলে দেব। আর্নিয়ার নাক টানতে টানতে বলে। থ্রেড দিচ্ছ? থ্রেড ভাবলে থ্রেড। স্পর্শক আর্নিয়ার চুলে নাক ডুবিয়ে দিয়ে ভাবতে থাকে 5 দিন আগের কথা। আর্নিয়া স্পর্শকের সাথে দেখা করতে আসে একটা কফি শপে। তাদের সম্পর্কে 1 বছর চলছিল। আর্নিয়া কফি শপে এসে স্পর্শকের হাত ধরে কান্নাকাটি করা শুরু করে দেয়। আর তুমি কাঁদছো কেন? আর্নিয়ার কান্নার জন্য কথা বলতে পারছিল না। কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলছে। স্পর্শক আর্নিয়ার কান্না বন্ধ করতে না পেরে আর্নিয়াকে জড়িয়ে ধরে। আরে বাবা, কান্নার কারণ তো বলবে। পাপা আমার বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমাকে ছাড়া তোমার আর কাউকে বিয়ে করতে হবে না। তুমি তোমার পাপাকে আমার কথা বলো। মানবে না। পাপা একবার যেটা ঠিক করে সেটাই করে ছাড়ে। আমাকে যদি ওই ইহান ফিয়ানকে বিয়ে করতে হয় তাহলে আমি সুইসাইডই করবো। কথাটা শোনার সাথে সাথে স্পর্শক আর্নিয়াকে তাপ্পড় মেরে হন হন করে কফি শপ থেকে চলে যায়। আর্নিয়া ওখানে বসে কাঁদতে দেখে। এই কান্না স্পর্শক মেরেছে বলে না, স্পর্শকের জন্য। আর্নিয়া জানে স্পর্শক যে হাত দিয়ে তাকে মেরেছে সে হাতের অবস্থা খারাপ করে দেবে। এখন তার নিজের উপর নিজের রাগ হচ্ছে। আর্নিয়া তো জানতো স্পর্শক তার মুখে মরার কথা সহ্য করতে পারে না। আর্নিয়ার বাসায় চলে এসেছে। নিজের রুমে ফ্রেশ হয়ে বেডে বসে স্পর্শকের কল দিতে থাকে। বারবার রিং হয়ে কেটে যাচ্ছে। 8 বার কল দেওয়ার পর স্পর্শক রিসিভ করে। আর্নিয়া তার পাপাকে দেখে ফোনটা বালিশের নিচে রেখে দেয়। স্পর্শক লাইনে আছে, ইচ্ছে করে ফোনটা রেখে দেয়নি। সে জানতে চায় এহসান খান আর্নিয়াকে কি বলে, তবে সে আন্দাজ করতে পারছে এহসান খান কি বলতে এসেছে। হ্যাঁ পাপা, এসো। তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। তুমি তো জানো আর 5 দিন পরে ইহানের সাথে তোমার বিয়ে। আরানিয়া মাথা দুলিয়ে সম্মতি জানায় যে সে জানে। পাপা আমার তোমাকে কিছু বলার ছিল। তুমি তো জানো আমার কথার মাঝে কেউ কথা বলুক সেটা আমার পছন্দ না। আগে আমার কথা শেষ করতে দাও, তারপর তোমার কথা শুনবো। সরি। আমার ধারণা তোমার বিয়েতে গুলগোল হবে। পাপা কি করে জানলো গন্ডগোল হবে? নিয়া আরানিয়া ঘাবড়ে যায়, নিজেকে সামলে নিয়ে বলে। পাপা কে গন্ডগোল করবে? আদনান আহমেদ স্পর্শক। আমিও চাই সে বিয়েতে এসে ঝামেলা করুক। ইহানের সাথে তোমার বিয়ে দিতে দিবে না। স্পর্শকের নাম শুনে আরুনিয়া ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। সে ভাবছে তার পাপা কি করে জানলো স্পর্শক বিয়েতে আসবে। আরুনিয়া আমাত্তা করে তার পাপাকে প্রশ্ন করে। তো বড় বিজনেসম্যান হয়ে আমার বিয়েতে কেন ঝামেলা করতে যাবেন? ইহানের সাথে আমার বিয়ে ভেঙে ওনার লাভ কি? তুমি নিজে ইহানের সাথে আমার বিয়ে ঠিক করেছো, আবার তুমি নিজেই চাচ্ছ মিস্টার আহমদ যেন আমার বিয়েতে ঝামেলা করে। কেন পাপা? চুপ। তুমি জানো আমার অতিরিক্ত কৌতূহল আর অতিরিক্ত প্রশ্ন কোনোটাই পছন্দ নয়। আমি তোমাকে ঠিক যতটুকু বলবো তুমি ঠিক ততটুকু করবে, এর বাইরে কিছু জানার চেষ্টা করবে না। মিস্টার আহমেদ তোমাকে বিয়ে করতে চাইলে তুমি রাজি হবে না। তোমাকে যখন আমাকে গান পয়েন্টে রেখে যখন তোমাকে বিয়ে করতে বলবে তখন তুমি রাজি হবে। তোমাকে যখন ওনার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন তুমি দ্বিমত পোষণ করবে। আমি জানি মিস্টার আহমেদ জোর করে হলেও তোমার ওনার সাথে নিয়ে যাবে। তুমি ওনার বাড়িতে গিয়ে আমার কথা মতো কাজ করবে। কিন্তু পাপা। আমি কোনো কিন্তু শুনতে চাই না। তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। এহসান খান আরনিয়াকে কিছু বলতে না দিয়ে হনহনিয়ে রুমের দিকে চলে যান। তারপর স্পর্শ আর আরনিয়া প্ল্যান করে বিয়ে করে। বর্তমান স্পর্শকের বাসায় না হয় ওই ছেলেটা আমাদের উপর নজর রাখছিল, তাই অভিনয় করার প্রয়োজন ছিল। কিন্তু তুমি গাড়িতে কেন অভিনয় করতে বললে? ওখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ ছিল না। কে বললো ছিল না? স্বয়ং এহসান খান নিজে ছিল। মানে?
তোমার হিটলার বাপ গাড়িতে ক্যামেরা লাগিয়ে রেখেছিল। একদম পাপাকে হিটলার বলবা না। হিটলারকে তাহলে কি বলবো? সারা রাত কি আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো? এখানে দাঁড়িয়ে কথা না বলে অন্য কিছু করতে পারি। দূর। স্পর্শক আরুনিকে কোলে তুলে নেয়। আই কি করছো? নামো বলছি। কেন? কেন আবার? তোমার হাতে ব্যথা, আমাকে কোলে নিতে হবে না? তুমি বলো কোথায় যেতে হবে, আমি নিজেই যাচ্ছি। চুপ, তুমি বড্ড বেশি কথা বলো। স্পর্শক আরুনিকে একটা রুমে নিয়ে আসে। চেঞ্জ করে কি পরবো? কভারের ড্রেস আছে, পরে নাও। আরুনিয়া কাবার খুলে দেখে সব শাড়ি। স্পর্শক, কি? আমি তো শাড়ি পরতে পারি না, আর এখানে শাড়ি ছাড়া তো আর অন্য কোনো ড্রেসও নেই। তুমি যদি ভাবো আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো তাহলে তুমি ভুল ভাবছো, কারণ আমি নিজেও শাড়ি পরাতে পারি না। তাহলে এখন কি হবে? স্পর্শক ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে কপালে স্লাইড করে কিছু ভাবছে। কিছুক্ষণ ভেবে বলে, আমরা দুজন মিলে চেষ্টা করি ইউটিউব দেখে। ওকে। 30 মিনিট ধরে দুজন মিলে চেষ্টা করেও কিছু করতে পারে নাই। উল্টো স্পর্শক নিজেও আরনিয়ার সাথে শাড়িতে পেঁচিয়ে ফেলে। স্পর্শক ক্লান্ত হয়ে বেডে বসে পড়ে। স্পর্শক বসে পড়ায় শাড়িতে টান লেগে যায়, ফলে আরনিয়া স্পর্শক উপর পড়ে যায়। স্পর্শক টান সামলাতে না পেরে আরনিয়াকে নিয়ে বেডে পড়ে যায়। আরনিয়া স্পর্শকের উপর থেকে যায় কিন্তু পারে না। তা দেখে স্পর্শক মিকি হাসছে। আরনিয়া রেগে কটমাট করতে করতে বলে, তুমি ছেলে হয়েও শাড়ি পরাতে পারো না? ছেলে হওয়ার পেছনে কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে নাকি যে ছেলে হলে শাড়ি পরানো শিখতে হবে? না মানে সব ছেলেরা তো বউর সাথে রোমান্স করবে বলে শাড়ি পরানো শিখে। আমি ওইসব ছেলেদের মাঝে পড়ি না। রোম্যান্স করতে হলে শাড়ি পরিয়ে করবো কেন? শাড়ি খুলতে হয় তখন। আপ স্পর্শক আরনিয়ার আর কিছু বলতে না দিয়ে আরনিয়াকে ঘুরিয়ে নিজের নিচে ফেলে দেয়। আরনিয়ার হাত দুটো বেডের সাথে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। সকাল 10টা। সূর্যের আলো চোখে পড়তে স্পর্শক আদো আদো করে চোখ খুলে তাকায়। নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করা স্পর্শক চোখ খুলে বুকের দিকে তাকিয়ে দেখে আরনিয়া ঘুটি ঘুটি মেরে তার বুকের উপর শুয়ে আছে। সূর্যের আলো চোখে পড়তে স্পর্শক আদো আদো করে চোখ খুলে তাকায়। নিজের বুকের উপর বাড়ি কিছু অনুভব করা সম্পূর্ণ চোখ খুলে বুকের দিকে তাকিয়ে দেখে আর্নিয়া গুটি সুটি মেরে তার বুকের উপর শুয়ে আছে। স্পর্শক মুচকি এসে আর্নিয়াকে জড়িয়ে ধরে বেডে আধশোয়া হয়ে বসে। এক হাত দিয়ে আর্নিয়ার কপালে পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে দিয়ে একটা গভীর চুমো খায়। ঘুমের মাঝেই আর্নিয়া কেঁপে ওঠে। স্পর্শক আর্নিয়ার ঠোঁটে হাত বোলাতে থাকে। স্পর্শকের ফোন বেজে ওঠে। স্পর্শক তাড়াতাড়ি ফোন সাইলেন্ট করে আর্নিয়ার ফোনের শব্দে একটু নড়ে চড়ে আবার স্পর্শকের বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। স্পর্শক ফোনের স্ক্রিনে তাকায়, যেখানে একটা আননোন নাম্বার ঝলঝল করছে। আননোন নাম্বার হলেও স্পর্শক এই নাম্বারটা খুব ভালো করে চেনে। স্পর্শক আর্নিয়ার মাথাটা আলতো হাতে বুক থেকে নামিয়ে বালিশের উপর রেখে ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। ফোনটা রিসিভ করতেই অপাস থেকে বাসকাই গলায় এহসান খান বলে, আমার মেয়ে কোথায়? উফ, আস্তে চিল্লান, আমার কানের অবস্থা তো খারাপ করে দিচ্ছেন। আর আরো আপনার মেয়ে না আমার বউ? আরনিয়ার সাথে তুমি কি করেছো? আরনিয়া আমার ফোন তুলছে না কেন? শ্বশুর মশাই, এটা কেমন প্রশ্ন? শ্বশুর হয়ে কেউ জামাইকে জিজ্ঞেস করে তার মেয়ের সাথে কি করছে? আর্নিয়া সারা রাত জেগেছিল, তা এখন গভীর ঘুমে মগ্ন। এখন আমরা এটা জিজ্ঞেস করি না যে কেন আর্নিয়া সারা রাত জেগেছিল। আমাদের মধ্যে জামাই শ্বশুরের সম্পর্ক না থাকুক, আপনি আমার গুরুজন তো। বেয়াদব ছেলে। রাগে কটমট করতে করতে এহসান খান ফোন করে দেয়। স্পর্শক বাঁকা হেসে বেলকনি থেকে ঘুমন্ত আর্নিয়ার দিকে তাকায়। তুমি যদি ওই লোকটাকে বাবা বলে না রাখতে তাহলে এতদিনে এহসান খানের কোনো চিহ্নই পৃথিবীতে থাকতো না। এদিকে এহসান খান রাগে রাগে কটমট করতে থাকে। যে ছেলেকে স্পর্শক আর আর্নিয়ার ওপর নজর রাখতে বলেছিল সেই ছেলেকে ফোন দেয়, কিন্তু ফোন রিং হচ্ছে, কেউ ধরছে না। এহসান খান রেগে ফোন দেওয়ালে ছুড়ে মারে। আমি তোদের ছাড়বো না। স্পর্শক শাওয়ার নিতে চলে যায়। প্রায় 30 মিনিটের মতো শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে স্পর্শক। এখন আর্নিয়া বেগুড়ে ঘুমাচ্ছে। স্পর্শক এক পলক আর্নিয়ার দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিচেনে গিয়ে 2টা ডিম পোস্ট করে, তারপর ট্রে করে 1 প্লেট ফ্রুটস, 2টা ডিম পোচ, 2 গ্লাস জুস আর স্যান্ডউইচ নিয়ে রুমে আসে। বেড সাইড টেবিলে
খাবার ট্রেটা রেখে আর্নিয়ার মাথার পাশে বসে আর্নিয়ার মাথায় আলতো হাত দিয়ে বুলিয়ে নিচু সরে রাখে। আরু 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 আর্নিয়া একটু নড়েচড়ে স্পর্শকের কোলে মাথা রেখে 2 হাত কোমরে জড়িয়ে পেটে মুখ গুজে দেয়। আর্নিয়ার কাছ থেকে আকস্মিক এমন ছোঁয়া পেয়ে স্পর্শক ফিউজড হয়ে যায়। নিজেকে সামনে নিয়ে আর্নিয়াকে আবার ডাকে। আরু 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 দেখো 11টা বেজে গেছে, এখন ঘুম থেকে ওঠো। স্পর্শক আর্নিয়াকে কোলে করে নিয়ে বাথটবে ছেড়ে দেয়। ঠান্ডা পানি স্পর্শে পেয়ে আর্নিয়া লাফিয়ে ওঠে। আর্নিয়া এটা কি করলে? এইভাবে কেউ ঘুম থেকে তুলে? একটু ভালোবেসে আদর করে তো ঘুম থেকে তুলতে পারতে। আদর করে অনেকক্ষণ ডেকেছি, কিন্তু তুমি তো শোনো নাই, তাই এই টেকনিক। আর্নিয়া একটা বেঞ্চি কাটে। একবারে শাওয়ার নিয়ে বের হবা। স্পর্শক রুম থেকে আর্নিয়ার ড্রেস দিয়ে যায়। আর্নিয়া শাওয়ার নিয়ে বের হয়ে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট শেষ করে আর্নিয়া ব্যালকনিতে চলে যায়। আর্নিয়ার পেছন পেছন স্পর্শকও ব্যালকনিতে আসে। ব্যালকনির সব কিছু আর্নিয়ার ছুঁয়ে ছুঁয়ে দেখছে। ব্যালকনিতে লাল রঙের 4টা গোলাপ ফুল গাছ লাগানো, একটা বেলি ফুল গাছ লাগানো। ব্যালকনির এক পাশে একটা দোলনা আছে, দোলনাটা প্লাস্টিকের লতা পাতা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। অপর পাশে সোফা রাখা। আর্নিয়া দৌড়ে গিয়ে দোলনায় বসে পড়ে। স্পর্শক আর্নিয়ার পাশে বসে পড়ে। স্পর্শক বসে আর্নিয়া দাঁড়িয়ে পড়ে। কি হলো? আর্নিয়া কিছু না বলে দৌড়ে রুমে চলে যায়। কিছুক্ষণ পর হাতে গিটার নিয়ে এসে স্পর্শকের কোলে বসে পড়ে। আর্নিয়া হাতে গিটার দেখে স্পর্শক অবাক হয়ে যায়। তুমি গিটার কোথায় পেলে? স্টোর রুমে। স্টোর রুমে কেন গিয়েছিলে? স্পর্শক দমক দেওয়ায় আর্নিয়া কাঁদো কাঁদো গলায় পড়ে। তুমি আমাকে বকা দিলে থাকবো না, আমি তোমার কাছে আজকেই পাপার কাছে চলে যাব। এই বাড়ির বাইরে এক পা দিয়ে দেখো, ভেঙে পা ঘরে বসিয়ে রাখবো। আর্নিয়া স্পর্শকের কোল থেকে উঠতে গেলে স্পর্শক 2 হাতে আর্নিয়ার কোমর জড়িয়ে ধরে। আর্নিয়া কোল থেকে নামার জন্য চটপট করতে দেখে। আর একবার নড়াচড়া করলে থাপড়ে দাঁত ফেলে দিব। এ কি হয়েছে, কাঁদছো কেন? তুমি আমাকে থাপ্পড় মারবে? বুঝেছি, এখন আর আমাকে ভালোই লাগে না। আমি তো পুরনো হয়ে গেছি, নতুন কাউকে পেয়ে গেছো, এই জন্য এখন আর আমাকে ভালো লাগে না। আরে শুরু হয়ে গেছে বাংলা সিনেমা ড্রামা। আচ্ছা সরি বেবি, আর বলবো না। এখন কান্না করো না। এমনি এমনি সরি আপসেট হবে না। কি করতে হবে? গান গাইতে হবে। ইম্পসিবল। তোমাকে গান গাইতেই হবে। তুমি যদি গান না গাও তাহলে আমি পাপার কাছে চলে যাব। তুমি তো ভালো করেই জানো আমি কতটা জেদি। একবার যেটা ঠিক করি সেটা করেই ছাড়ি। বোঝার চেষ্টা করো, আমি গান পারি না। সাফাত ভাই বলেছে তুমি অনেক সুন্দর গান পারো। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। তুমি যদি গান না গাও আমি এখান থেকে ঝাঁপ দিব। 1 2 3। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। আর্নিয়ার চোখের সামনে আপচা আপচা কিছু দৃশ্য ভেসে উঠছে। আর্নিয়ার 2 হাত দিয়ে মাথা চেপে ধরে তীব্র যন্ত্রণায় তার মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে যায়। কিছু পরের শব্দ শুনে স্পর্শক পিছিয়ে ফিরে তাকায়। পিছনে তাকিয়ে দেখে আর্নিয়া ফ্লোরে পড়ে আছে। এর দেখে স্পর্শকের দুনিয়া থমকে যায়। স্পর্শক হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ে। আর্নিয়ার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে গালে হালকা তাপ্পড় দিতে দিতে বলল, আরু এই আরু চোখ খুলো। আরু আরু স্পর্শক আর্নিয়াকে খুলে তুলে বেডে এনে শুয়ে দেয়। গ্লাসটাকে পানি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দেয়। তবুও আর্নিয়ার সেন্স আসে না। স্পর্শক ডক্টরকে ফোন দেয়। কিছুক্ষণের মাঝে ডক্টর চলে আসে। ডক্টর, আমার আরু ঠিক হয়ে যাবে তো? মিস্টার আহমেদ, আমাকে দেখতে তো দিবেন। ডক্টর আর্নিয়াকে দেখে স্পর্শকের উদ্দেশ্য করে বলে, মিস্টার আহমেদ, চিন্তার কোনো কারণ নেই। মিসেস আহমেদের সবকিছু নর্মাল আছে। অতিরিক্ত স্ট্রেচ না নিতে পেরে উনি সেন্সলেস হয়ে গেছেন। আমি একটা ইনজেকশন দিয়ে গেলাম, কয়েক ঘন্টার মাঝে ওনার জ্ঞান ফিরে আসবে। আজকের মতো আসি মিস্টার আহমেদ। থ্যাংক ইউ ডক্টর। ডক্টর চলে যায়। স্পর্শক আর্নিয়ার হাত ধরে ফ্লোরে বসে পড়ে। ভালো করে খেয়াল করে দেখে আর্নিয়ার কপালের কাছে অনেকটা ফুলে গেছে। তখন ফ্লোরে পড়ে যায়। আর্নিয়ার কপালে ব্যথা পেয়েছিল।
স্পর্শক আর্নিয়ার কপালে মলম লাগিয়ে দেয়। আমার জন্য সবকিছু হলো, আমার জন্য তুমি ব্যথা পেলে। আমি গান না গেলে এমন কিছু হতো না। আমি বা কি করবো? তুমি জেদ করলে তাই গান গাইতে হলো। না গেলে তুমি সত্যি সত্যি ওই গান ওই ইহসান খানের কাছে চলে যেতে। আমি চেয়েও তোমাকে আটকাতে পারতাম না। ওই বাড়িতে গেলে তোমার লাইফ রিস্ক হয়ে যেত, কারণ এহসান খান তোমাকে ব্যবহার করে আমার ক্ষতি করার চেষ্টা করতো। স্পর্শক আর্নিয়ার শরীরে কম্বল টেনে দিয়ে চলে যায়। স্পর্শক রুম থেকে বের হয়ে কাউকে একটা ফোন দেয়। এহসান খানের সমস্ত কালো ব্যবসার ইনফরমেশন আমার চাই, আজকের মধ্যেই। গট? ইয়েস স্যার। স্পর্শক ড্রয়িং রুমে সবাই বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখন উপর থেকে জিনিস ভাঙার শব্দ শুনে দৌড়ে পড়ে যায়। শব্দটা আর্নিয়ার রুম থেকে আসছে। স্পর্শক দৌড়ে আর্নিয়ার রুমে যায়। আর্নিয়া পাগলের মতো বিহেভ করছে, ভাঙচুর করছে। স্পর্শক তাকে দেখে রুমের অবস্থা করুন। আর্নিয়া একবার নিজের মাথার চুল ধরে টানছে তো আরেকবার রুমের জিনিসপত্র ভাঙছে। আর্নিয়া নিজের শরীরে নিজেই কামচে দিচ্ছে। বাড়াবেন আরো? নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। তীব্র যন্ত্রণা, মাথা ফেটে যাচ্ছে। স্পর্শক, আমি কি করব? আমার এমন কেন হচ্ছে? মনে হচ্ছে আমি মরে গেলে এই তীব্র যন্ত্রণা মুক্তি পেয়ে যাবে। স্পর্শক আর্নিয়াকে জড়িয়ে ধরে। চুপ করো, এসব কথা একদম বলবে না। স্পর্শক, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। আর্নিয়া স্পর্শকের হাতে কামচে ধরছে। আর্নিয়ার হাতে নখ বড় বড় হওয়ায় স্পর্শকের হাতের নখ ঢুকে যায়। হাত থেকে রক্ত বের হচ্ছে, হাতে তীব্র জ্বালা হচ্ছে, কিন্তু স্পর্শক আর্নিয়াকে আটকাচ্ছে না। যদি স্পর্শককে আঘাত করে আর্নিয়া একটু শান্তি পায়। আর্নিয়া স্পর্শককে ছেড়ে দিয়ে আবার পাগলের মতো বিহেভ করতে শুরু করে। স্পর্শক আর আর্নিয়ার কষ্ট সহ্য করতে পারছে না। স্পর্শক আর্নিয়ার শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যে আর্নিয়া স্পর্শকের বুকে ঢলে পড়ে। স্পর্শক আর্নিয়াকে বেডে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। স্পর্শক চাঁদে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বিকাল বেলা হওয়ায় সূর্যের আলো প্রকোপ নেই, তাই আকাশের দিকে তাকিয়ে থাকতে অসুবিধা হচ্ছে না। সূর্যের আলো তাকতে আকাশের দিকে তাকিয়ে থাকলে এতক্ষণে চোখ জ্বালা শুরু হয়ে যেত। স্পর্শক অন্যমনস্ক হয়ে না থাকলে হয়তো খেয়াল করতো কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাসার নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে স্পর্শককে দেখে চলেছে তিথি। তিথি সম্পর্কে ভার্সিটি ফ্রেন্ড। স্পর্শক ফার্স্ট ইয়ার যখন প্রথম ভর্তি হয় তখন অ্যাক্সিডেন্টলি তিথির সাথে দেখা। প্রথম দেখা স্পর্শকে ভালো লেগে যায় তিথির। ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। একদিন তিথি স্পর্শকে প্রপোজ করে, কিন্তু স্পর্শক তিথির প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। কারণ স্পর্শক শুধুই আর্নিয়ার। প্রায় 1 ঘন্টা ধরে তিথি স্পর্শকের দিকে তাকিয়ে আছে, কিন্তু স্পর্শক একবারের জন্য তাকায়নি। স্পর্শক তো তিথিকে খেয়ালই করেনি। তিথি খেয়াল করে একটা গোলুমোলু টাইপের বাচ্চা মেয়ে স্পর্শককে পেছন থেকে জড়িয়ে ধরে। তিথি বুঝতে পারে এটাই হয়তো স্পর্শকের ভালোবাসা। তিথি ভাবছে এতক্ষণ ধরে সে কত বড় ভুল করছিল। স্পর্শকের দিকে তাকিয়ে থাকার অধিকার যে তার নেই। স্পর্শক তো অন্য কারো। মানুষ যা চায় তা সবসময় পায় না, সব ভালোবাসা তো পুরোতে পায় না। আর তার ভালোবাসাটা ছিল একতরফা। স্পর্শক তো তাকে বন্ধু ছাড়া আর অন্য কিছু ভাবেনি। সে তো স্পর্শক আর আর্নিয়ার মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে চেয়েছিল। এসব ভেবে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে তিথি, আবার নিজের গন্তব্যের দিকে অগ্রসর হয়। স্পর্শক, আমার সাথে এমন কেন হয়? এখানে আসার আগে এমন বিহেভ করতে? মাঝে মাঝে এমন করতাম। পাপা একটা ইনজেকশন দেওয়ার পর সব ঠিক হয়ে যেত। আমি এমন বিহেভ কেন করি? তুমি বলেছিলে না কয়েক বছর আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই অ্যাক্সিডেন্টের প্রভাবে এমন হয়। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ড্রাগসের কথাটা স্পর্শক আর্নিয়ার কাছ থেকে লুকিয়ে যায়। স্পর্শক জানে আর্নিয়াকে যদি বলে তার পাপা তাকে নিয়মিত ড্রাগস দিত তাহলে সে স্পর্শকের কথা বিশ্বাস করবে না, কারণ আর্নিয়া নিজের থেকেও বেশি তার পাপাকে বিশ্বাস করে। আচ্ছা আরো, তুমি যদি কখনো জানতে পারো আমি তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি বা তোমার কাছ থেকে কিছু গোপন করেছি, তাহলে তুমি কি আমাকে ভুল বুঝে দূরে সরে যাবে? এই জীবনে আর আমি তোমাকেই ছাড়ছি না। তুমি দূরে ঠেলে দিলেও আমি যাব না। তুমি যদি আমার কাছ থেকে গোপন করে থাকো তাহলেও আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি আমাদের ভালোর জন্য গোপন করে থাকো তাহলে ক্ষমা করে দিব। আর যদি অন্য কোনো কারণে গোপন করে থাকো তাহলে তোমাকে শাস্তি পেতে হবে।
তুমি যদি কোনোদিন আমি ব্যতীত অন্য কোনো নারীর স্পর্শে আসো, তাহলে সেই দিনই হবে আমার জীবনের শেষ দিন। স্পর্শক আর্নিয়ার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। আমি কেন অন্য কোনো মেয়ের কাছে যাব? আমি তো জানি আমার একটা পাগলি আছে যে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসে। আমি জানি আমার এই তুমিটা আমাকে পাগলের মতো ভালোবাসো। আমার যেটা পছন্দ নয় সেটা সে কখনো করবে না। সন্ধ্যা হয়ে গেছে, নিচে চলো। দুজনে নিচে নেমে আসে। স্পর্শক ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করছে। আর্নিয়া স্পর্শকের কাঁধে মাথা রেখে মুভি দেখছে। হঠাৎ কলিংয়ের বেজে ওঠে। দুজনই মনোসংযোগ নষ্ট হয়। দরজার অপাশে দাঁড়ানো ব্যক্তিটি অপরে দুজন চরম বিরক্ত। দুজনে ইচ্ছে করছে উষ্টা দিয়ে এই ব্যক্তিটিকে ওভানটা পাঠিয়ে দিতে। দুজনের মুখ ছাওয়াছাওয়ি করছে। এই মুহূর্তে কেউ নিজের অবস্থা থেকে উঠতে চাইছে না। এদিক কলিং বেল শব্দ তীব্র থেকে তীব্র হচ্ছে। ওই পাশে ব্যক্তিটি যেন 1 মিনিট অপেক্ষা করতে পারছে না। আর্নিয়া স্পর্শকের উদ্দেশ্য করে বলে, কে এসেছে বলো তো? আমি কি করে জানবো? তোমার বাসা তুমি জানবে না তো পাশের বাসার সকিনা জানবে? এই সখিনা আবার কে? আরে ম্যাম, আমাদের আশেপাশে কোনো বাসা নেই, তাই কোনো সখিনা ফকিনা থাকার কোনো চান্সও নাই। এত লেকচার না দিয়ে দরজাটা খুলে দেখো কে এসেছে। আমি পারবো না, তুমি যাও। আমিও পারবো। স্পর্শক করুণ ভাবে বলে, এই জানেমা, তুমি যাও না। যদি ওই পাশের ব্যক্তিরা কোনো মেয়ে হয় তাহলে দেখবা আমাকে ফট করে জড়িয়ে ধরবে। তুমি কি চাও আমাকে অন্য কেউ জড়িয়ে ধরুক? একদমই না। স্পর্শকের প্লেন কাজ দিয়েছে। আর্নিয়া উঠে গিয়ে দরজা খুলে দেয়। আর্নিয়া দরজা খুলতে দেখে প্রায় একটা মাত্রাতিরিক্ত ফর্সা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার মাঝে কোনো কোত নেই, যে কেউ প্রথম দেখাতে প্রেমে পড়ে যাবে। এই মুহূর্তে আর্নিয়া মেয়েটাকে দেখে একটা বড় সড়ো ক্রাশ খাইছে। পর মুহূর্তে এটা ভেবে তার ভ্রু কুঁচকে আসে, এই মেয়েটা এখানে কি করছে? এতক্ষণ লাগে দরজা খুলতে? মেয়েটা এভাবে কথা বলে আর্নিয়া রেগে যায়। এখন পর্যন্ত কেউ তার সাথে উচ্চস্বরে কথা বলেনি, আর এই মেয়ে তাকে ধমক দিচ্ছে। আর্নিয়া রেগে কিছু বলতে যাবে, তার আগে মেয়েটি তাকে পাশ কাটিয়ে চলে যায়। এরা থেকে আর্নিয়া আরো রেগে যায়। মেয়েটি স্পর্শকের কাছে যায়। আর্নিয়া স্পর্শক আর মেয়েটির উপর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। মেয়েটি স্পর্শকে জড়িয়ে ধরতে গেলে ফট করে স্পর্শক সরে যায়, কারণ তার মাথায় একটা কথাই করছে, তুমি যদি কোনো দিন আমি ব্যতীত অন্য কোনো নারীর স্পর্শে আসো তাহলে সেদিন হবে আমার জীবনের শেষ দিন। আমি এসেছি তা দেখে তুই খুশি হসনি? তুই আমার বাসায় আমার কাছে এসেছিস আর আমি খুশি হইনি এমন কোনোদিন হয়েছিল না। অনু নামটি শুনে আর্নিয়া বুঝতে পারে এটা স্পর্শকের ফুফাতো বোন। স্পর্শক তাকে একদিন বলেছিল এই পৃথিবীতে তার 3জন ব্যক্তি আপন, তো বোন অনু আর সে মানে আরিয়া। তাহলে এভাবে সরে গেলি কেন? তো জানিস আমার এসব ভালো লাগে না। বাই দ্য ওয়ে, তুই কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছিস। স্পর্শকের শেষের কথাটা শুনে আর্নিয়ার ভীষণ কেঁপে যায়। অনু একটু লজ্জা পায়, বঙ্গিতে বলে, যা কি যে বলিস। আয় তোর সাথে একজনের পরিচয় করে দেই। স্পর্শক আর্নিয়ার কাছে গিয়ে আর্নিয়ার কমর জড়িয়ে দেয়, বলে, মিট মাই ওয়াইফ মিসেস স্পর্শী আহমেদ আর্নিয়া। এটাই তোর আরু, যাকে তুই স্পর্শক অনুর দিকে চোখ রাঙিয়ে তাকায় যাতে কোনো বয়া চষে যায়। আর আরও হচ্ছে আমার ফুফাতো বোন অরুণিমা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি ভালো আছো। কেন আপু? গার্ডের কাছে লাভ বাইট দেখে বলে, স্পর্শক তো তোমার অবস্থা একদিনেই টানা টানা বানিয়ে দিয়েছে। কথাটা বলে অনু মিট মিট হাসতে থাকে। আর্নিয়া লজ্জা মাথা নিচু করে ফেলে। স্পর্শক মাথা চুলকিয়ে মুচকি হাসে। অনু আর স্পর্শক দাঁড়িয়ে কথা বলছে। খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা হয়ে যাবে, আর তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। আমি চাই যত দ্রুত সম্ভব ডিভোর্সটা হয়ে যাক। এভাবে তো আর জীবন চলে না। আর্নিয়া সুস্থ হয়ে যাওয়ার পরপরই আমি ডিভোর্সের ব্যবস্থা করব। হঠাৎ অনুর স্পর্শকের হাত চেপে ধরে বলে, ওকে ডিভোর্স দিবে? আমি এমন লুকোচুরি খেলা আর খেলতে পারছি না। দিবে না কেন? যদি দিতে না চায় আমি জোর করে হলেও ডিভোর্স করিয়ে ছাড়বো। আর্নিয়া ওদের কথা শুনে চাঁদের দরজার সামনে থমকে দাঁড়িয়ে যায়। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। স্পর্শক ওকে ডিভোর্স দিয়ে দেবে। আর্নিয়া ওদের কথা শুনে চাঁদের দরজার সামনে থমকে দাঁড়িয়ে যায়। চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। স্পর্শক ওকে ডিভোর্স দিয়ে দেবে। আর্নিয়া আর ওইখানে দাঁড়ায় না, দৌড়ে নিজের রুমে চলে যায়। আর্নিয়া বেচানায় উবু হয়ে শুয়ে বালিশে মুখ গুজে কাঁদছে। আর্নিয়া কাঁদতে কাঁদতে হেসকে তুলে ফেলছে। হঠাৎ করে আর্নিয়ার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। যন্ত্রণা তীব্র থেকে তীব্র হতে থাকে। ডক্টর বলেছিল কান্নাকাটি আর্নিয়ার ব্রেনের জন্য ক্ষতিকর।
আর্নিয়ার মাথা চেপে ধরে উঠে বসে ড্রয়ারে হাত দিয়ে নিজের কাঙ্ক্ষিত ওষুধ পেয়ে যায়। ওই ওষুধটার সাথে একটাই হাই পাওয়ারি ঘুমের ওষুধ খায়। আর্নিয়ার বেডে শুয়ে পড়ে, সাথে সাথে ঘুমের কোলে ডলে পড়ে। 12টা দিকে স্পর্শক রুমে আসে। এসে থেকে আর্নিয়া এলোমেলোভাবে বেডে শুয়ে আছে। স্পর্শক আর্নিয়ার কাছে যায়। আর্নিয়ার চোখের কোণে পানি চিকচিক করছে। স্পর্শক নিজের মনে মনে চিন্তা করে, আর্নিয়া কান্না করছিল, কিন্তু কেন? আমার কোনো ব্যবহারে আর্নিয়া কষ্ট পেয়েছে? কিন্তু আর্নিয়াকে তো আমি বকাবকি করি নাই। স্পর্শক ভালো করে খেয়াল করে দেখে বেড সাইডে টেবিলের ড্রয়ার খোলা। সে এগিয়ে গিয়ে ড্রয়ারে হাত দিয়ে দেখে ওষুধের পাতা খালি। স্পর্শক বুঝতে পারে আর্নিয়ার আবার মাথা যন্ত্রণা করছিল। স্পর্শক আর্নিয়াকে ভালোভাবে শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দেয়। আর্নিয়ার কপালে একটা গভীর চমকায়। তারপর কতগুলো ফাইল আর ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে রুমের লাইটটা অফ করে যায়। রুমে বসে কাজ করলে যদি আর্নিয়ার ঘুমের ডিস্টার্ব হয়, তাই ড্রয়িং রুমে চলে যায় স্পর্শক। খুব সকালে ঘুম ভেঙে যায় আর্নিয়ার। পাশে হাত দিয়ে দেখে স্পর্শক নাই। আর্নিয়া বেড থেকে নেমে এলোমেলো পায়ে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমের সোফায় জোরসোর হয়ে শুয়ে আছে স্পর্শক। এটা দেখে আর্নিয়ার দু চোখ ভরে আসছে। আমার সাথে এক রুমে থাকবে না বলে এখানে এসে শুয়েছো? একদিনে আমি তোমার এতটা পর হয়ে গেলাম? আমাকে আর আগের মতো ভালোবাসো না? ও, তুমি তো আমাকে কখনোই ভালোবাসোনি। আমাকে সুস্থ করার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করেছো। তুমি তো জানোই না, আমাকে সুস্থ করতে এসে তুমি আমাকে আরো অসুস্থ করে দিয়েছো। আমি তো তুমি নামক অসুখে আক্রান্ত হয়ে গেছি। আর্নিয়া কথাগুলো মনে মনে বলে। রুম থেকে একটা কম্বল এনে স্পর্শকের গায়ে জড়িয়ে দেয়। স্পর্শকের কপালে কিস করতে গিয়ে থেমে যায় আর্নিয়া। দূরে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে পড়ে। ফুফিয়ে কেঁদে ওঠে আর্নিয়া। কেন স্পর্শ, কেন আমার অনুভূতি নিয়ে খেললে? আমি তো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে যাইনি, তুমি এসেছিলে। ফিরিয়ে দিলেও বারবার ভালোবাসার দাবি নিয়ে আসতে। বেশ তো ছিলাম একা, কেন আমার জীবনে এলে? আমাকে কেন ভালোবাসা নামক অনুভূতিটার সাথে পরিচয় করিয়ে দিলে? আর্নিয়া হু হু করে কেঁদে দেয়। ডুব দিয়ে অতীতে প্রথম যেদিন স্পর্শকের সাথে দেখা হয়েছিল। আর্নিয়া প্রথম দিন কলেজে যাচ্ছে। তার বাসা থেকে কলেজে যেতে সময় লাগে 30 মিনিট। তার কাছে সময় আছে ছিল 30 মিনিট। তাই সে তাড়াতাড়ি ড্রাইভ করতে থাকে। সে কোনোভাবেই প্রথম দিন লেট করতে চায় না। রাস্তায় তার গাড়ি নষ্ট হয়ে যায়। আর্নিয়া গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়ায় রিক্সার জন্য, কিন্তু কোনো রিক্সার নামগন্ধ নেই। তাই আর্নিয়া সিদ্ধান্ত নেয় সে হেঁটে কলেজে যাবে। এখান থেকে কলেজে বেশি দূর না, হেঁটে গেলে 8 মিনিট সময় লাগে। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে সে ফুটপাথ থেকে রাস্তায় নেমে এসেছে সেদিকে তার কোনো খেয়ালে নেই। হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাড়িটা আসায় এত বেশি ব্যথা পায়নি। হাতে পায়ে সামান্য ছিলে গেছে, আর পা মচকে গেছে। আর্নিয়া পায়ে হাত দিয়ে রাস্তায় বসে পড়ে। তখনই গাড়ি থেকে নেমে আসে একজন সুদর্শন পুরুষ। উচ্চতা 6 ফুটের উপরে, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, ডার্ক রেড ডট। চোখের মণিগুলো কুচকে কালো, একটু বেশি কালো। নাকের ডগায় একটা কালো কোচকোচে তেলটা যেন ছেলেটার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আর্নিয়া ব্যথা বলে ছেলেটার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটার ফর্মাল লুক দেখে আর্নিয়া ক্রাশ খায়। ছেলেটি এসে আর্নিয়ার সামনে হাঁটু মুড়ে বসে। মিস, আপনি কি ব্যথা পেয়েছেন? ব্যথার কথা শুনতে আর্নিয়ার মনে পড়ে সে অ্যাক্সিডেন্ট করেছে আর ব্যথা পেয়েছে। ছেলেটাকে দেখে তার সব অনুভূতি কাজ করা বন্ধ করে দিয়েছিল। এবার আর্নিয়া চিৎকার করে কান্না করা শুরু করে দেয়। আর্নিয়া এভাবে কেঁদে দিবে ছেলেটা আশা করেনি। এত বড় মেয়ে যে এইভাবে চিৎকার করে কাঁদবে সেটা তার কল্পনারও বাইরে ছিল। আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছেন? আপনি আমার পা ভেঙে দিয়েছেন। আমি এখন হাঁটবো কি করে? ছেলেটি বুঝতে পারে আর্নিয়ার পা মচকে গেছে। আর্নিয়ার পা থেকে জুতা খুলে পা ধরে টান দিয়ে আর্নিয়ার ব্যথা চিৎকার করে। ছেলেটা কাঁধ খামছে ধরে। ছেলেটি খেয়াল করে দেখে আর্নিয়ার হাতেও ছিল গেছে, তাই সে আর্নিয়াকে কোলে তুলে নেয়। আর্নিয়া হতভম্ব হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। পড়ে যাওয়ার ভাবে গলা জড়িয়ে ধরে আর্নিয়াকে গাড়িতে বসিয়ে ফার্স্ট এইড বক্স এনে ছিলে যাওয়া জায়গায় স্যাভলন দিয়ে পরিষ্কার করে আলতো হাতে ব্যান্ডেজ করে দেয়। আর্নিয়া শুধু অবাক হচ্ছে অপরিচিত ছেলেটার কেয়ার দেখে। যেখানে ছেলেটা তাকে জারি মারার দরকার সেখানে ছেলেটা তার কেয়ার করছে। আর্নিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি টুট খামড়ে আলতো হেসে বলে, এইভাবে তাকিয়ে থাকলে প্রেমে পড়ার চান্স 100%। কোন উগান্ডার প্রেসিডেন্ট যে আপনার প্রেমে পড়তে যাব? আমি স্পর্শিয়া আহমেদ আর্নিয়া কারোর প্রেমে পড়ি না, সবাই আমার প্রেমে পড়ে। আপনি বুঝি উগান্ডার প্রেসিডেন্টের বউ? একদম কথা পেঁচানোর চেষ্টা করবেন না, এটা আমি একদমই পছন্দ করি না। বাইরে রাস্তা, আপনি কি বলেন তো? তুমি আমাকে চেনো না? আপনি কি কোনো সেলিব্রিটি যে আপনাকে চিনতে হবে? আর্নিয়ার কথাগুলো শুনে ছেলেটি মুচকি হেসে আর্নিয়ার দিকে ঝুঁকে কানে কানে বলে,
আমি সব মেয়েদের কল্পনার রাজকুমার আদনান আহমেদ স্পর্শক। স্পর্শকের নাম শুনে আর্নিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে ভাবতে পারছে না স্পর্শকের মতো একজন লোক তার এত কেয়ার করছে। আর্নিয়ার চোখ বড় বড় করে স্পর্শকের দিকে তাকায়। আপনি সত্যি বলছেন? আপনি আদনান আহমেদ স্পর্শক? এত অবাক হওয়ার কি আছে? আপনি জানেন, আপনাকে না দেখে শুধুমাত্র আপনার কথা শুনে আমি আপনার উপর ক্রাশিত। আর্নিয়ার কথাটা বলে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। আর্নিয়ার কথা শুনে স্পর্শক মুচকি হাসে। স্পর্শক হাত দিয়ে চুলগুলো নাড়াচাড়া করতে করতে বলে, দেখলেন তো আমি কোন উগান্ডার প্রেসিডেন্ট? আপনার ঠিকানা বলুন, আপনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। খান ভিলা। টুকটাক কথা বলতে বলতে স্পর্শকের গাড়ি এসে থামে খান বিলার সামনে। আর্নিয়ার কিছু না বলে গাড়ি থেকে নেমে যাচ্ছিল। স্পর্শক আর্নিয়ার হাত ধরে টেনে আবার সিটে বসিয়ে দেয়। আপনার মতো অকৃতজ্ঞ আমি জীবনে দেখি নাই। আপনার কোন দিক দিয়ে আমাকে অকৃতজ্ঞ মনে হচ্ছে? সব দিক দিয়ে। আপনার জন্য আমি এত কিছু করলাম আর আপনি আমাকে সামান্য ধন্যবাদটুকু জানালেন না। আমি আপনাকে কিছু করতে বলেছিলাম? আপনি নিজের ইচ্ছে করেছেন, তাই মন থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা আসছে না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে নেই। হ্যাঁ, ধন্যবাদ না দিলেন অ্যাটলিস্ট নাম্বারটা তো দিয়ে যান। কেন? আপনি আমার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করলেন, ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেওয়া তো আমার কর্তব্য, তাই না? আর্নিয়া কিছু না বলে ফোন নাম্বার দিয়ে চলে যায়। আর্নিয়া চলে যাওয়ার দিকে তাকে স্পর্শক মুচকি হেসে নিজের গন্তব্যে পাড়ি জমায়। স্পর্শক আর আর্নিয়া মাঝে মাঝে ফোনে টুকটাক কথা হতো। কেটে কিছুদিন। আস্তে আস্তে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। সদ্য প্রেমে পড়া প্রেমিক প্রেমিকাদের মতো সারা রাত জেগে ফোন আলাপ, ঘোরাঘুরি করা সব মিলিয়ে তাদের দিন ভালোই কাটতে থাকে। কিন্তু কেউ কাউকে নিজের অনুভূতির কথা বলে না। একদিন স্পর্শক আর্নিয়াকে প্রপোজ করে। সেদিন আর্নিয়ার ভীষণ অবাক হয়, কারণ সে কল্পনা করতে পারে যে স্পর্শকের মতো কেউ তাকে প্রপোজ করতে পারে। প্রথম সে স্পর্শকে ফিরিয়ে দেয়, পরে স্পর্শকের পাগলামি কাজে হার মেনে স্পর্শকে ভালোবাসা গ্রহণ করতে হয়। স্পর্শক আর আর্নিয়ার ভালোবাসার দিনগুলো ভালোই কাটতে থাকে। এভাবে কেটে যায় কয়েকটা বছর। হঠাৎ করে এহসান খান আর্নিয়ার বিয়ে ঠিক করে। আর্নিয়া অতীত থেকে বের হয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু রুমে কোথাও স্পর্শকে দেখতে পায় না। আর্নিয়ার কিছু না ভেবে টাওয়ালটা বেলকনিতে মেলে দেয়। রুমে এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যায়, কিন্তু স্পর্শককে দেখতে পায় না। পা বাড়ায় অনুর রুমের উদ্দেশ্যে। এখন তো দিনের বেশিরভাগ সময় স্পর্শক অনুর রুমে দেখে। আর্নিয়াকে আর কষ্ট করে অনুর রুমে যেতে হয় না। তার আগে অনুর সাথে তার দেখা হয়ে যায়। অনু আপু, স্পর্শক কোথায়? ও। অনু ফোন স্কুল করতে করতে চলে যায়। আর্নিয়ার রুমে চলে আসে। স্পর্শকের এতটা চেঞ্জ আর্নিয়া কিছুতেই মেনে নিতে পারছে না। স্পর্শক কখনো তাকে না বলে কোথাও যেত না। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু স্পর্শক একবারের জন্য তাকে ফোন দেয়নি। আর্নিয়া চাতক পাখির মতো অপেক্ষা করছিল স্পর্শকের ফোনের জন্য, কিন্তু স্পর্শক ফোন দেয়নি। অপেক্ষা করতে করতে আর্নিয়া ঘুমিয়ে পড়ে। আর্নিয়ার ঘুম ভাঙে বিকালে। ফোন চেক করে দেখে স্পর্শক ফোন দেয়নি। আর্নিয়ার মাথা সাদা ওড়না জড়িয়ে মন খারাপ করে ছাদে চলে যায়। ছাদে আর্নিয়ার হাত লাগানো একটা বেলি ফুল গাছ আছে। বিয়ের আগে স্পর্শকের সাথে আর্নিয়ার মাঝে মাঝে এই বাড়িতে আসতো। আর্নিয়া বেলি ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখছে আর স্পর্শকের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। প্রত্যেকটা মুহূর্ত ছিল মধুর। সন্ধ্যার দিকে আর্নিয়া ছাদ থেকে নিচে নেমে আসে। অনুর রুম ক্রস করে যখন নিজের রুমে যাচ্ছিল, তখন অনু আর স্পর্শকের কথা শুনতে পায়। হাত খোলা দরজাটা সম্পূর্ণ খুলে ফেলে। দরজাটা খোলা আর্নিয়া স্তব্ধ হয়ে যায়। স্পর্শক অনুকে কিস করছে। দরজা খোলার আওয়াজে স্পর্শক আর অনু দুজনেই দরজার দিকে তাকায়। আর্নিয়া চোখে পানি টলমল করছে। স্পর্শক কিছু বলতে যাবে তার আগে আর্নিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে চলে যায়। স্পর্শক আর আর্নিয়া পেছনে যায়। স্পর্শক বাইরে বের হওয়ার আগে আর্নিয়া গেট দিয়ে বাইরে চলে যায়। আর্নিয়া দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে। পিছন থেকে একটা ট্রাক এসে আর্নিয়াকে ধাক্কা মারে। আর্নিয়া ছিটকে গিয়ে স্পর্শকের পায়ের কাছে পড়ে। স্পর্শকের পৃথিবী থমকে যায়। আর্নিয়া স্পর্শকের দিকে এক পলক ভাবে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে নেয়। সাদা ওড়নাটা আর্নিয়ার রক্তে লাল বর্ণ ধারণ করেছে। আর্নিয়ার শরীর রক্তে মাখামাখি হয়ে গেছে। স্পর্শক দপ করে আর্নিয়ার পাশে বসে পড়ে। স্পর্শক যেন অনুভূতি শূন্য হয়ে গেছে। স্পর্শক রাস্তায় পড়ে থাকা আর্নিয়ার নিস্তেজ দেহের দিকে তাকিয়ে আছে। আরো কথা বলো। আরো তুমি আমার সাথে কথা বলবে না? আমার উপর তোমার এত অভিমান যে আমার সাথে কথাই বলবে না? স্পর্শক, আমাদের এখন আর্নিয়াকে নিয়ে হসপিটালে যাওয়া উচিত। আমার আরো কোথাও যাবে না, আমার আরো আমার সাথে থাকবে। দেখ স্পর্শক, এখন পাগলামি করিস না। এখন আর্নিয়াকে নিয়ে হসপিটালে যাওয়া উচিত।
না হলে আন্নিয়ার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমার আরো কিচ্ছু হবে না। স্পর্শক আর্নিয়াকে কুলে তুলে নেয়। এর মাঝে অ্যাম্বুলেন্স চলে আসে। অনু ফোন করেছে। স্পর্শক হসপিটালের করিডোরের সিটে হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে আর্নিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অনু এসে স্পর্শকের কাঁধে হাত রাখে। স্পর্শক অনুর হাত মুঠো করে খেতে দেয়। অনু, আমি আমার আরোর খেয়াল রাখতে পারলাম না, আমাকে ভুল বুঝে দূরে সরে গেল। অপারেশন থিয়েটার থেকে একটা নার্স বের হলো। স্পর্শক দৌড়ে নার্সটার কাছে গেল। আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফের অবস্থা সিরিয়াস, বাঁচার চান্স খুবই কম। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। কথাটা শোনার সাথে সাথেই স্পর্শক সেন্সলেস হয়ে পড়ে। যেতে নিলে অনু দৌড়ে ফেলে। কয়েকটা ওয়ার্ড বয় স্পর্শকে দৌড়ে কেবিনে নিয়ে যায়। ডক্টর অনুর কথা স্পর্শককে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। 3 ঘন্টা পর স্পর্শকের ঘুম ভাঙে। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে একটা কেবিনে আছে। আর্নিয়ার কথা মাথায় আসতে স্পর্শক তারা হুড় করে বেড থেকে নেমে রুম থেকে বের হতে যাবে তার আগেই কারোর সাথে ধাক্কা লাগে। থেকে অনু। অনু, আমার আরো কোথায়? এখন কেমন আছে? অপারেশন শেষ হয়ে গেছে? কি হলো, কথা বলছিস না কেন? তুই আমাকে কথা বলার সুযোগ দিয়েছিস? নিজেই তো বকবক করে যাচ্ছিস। আর এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? অনুর বাচ্চা এত কথা না বলে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আর্নিয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে। আর্নিয়ার আর কোনো বিপদ নেই। এখন মোটামুটি সুস্থ আছে। কেবিনে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মাঝে জ্ঞান ফিরে আসবে। তুই তো আমাকে ভয় পাইয়ে দিছিলি, এখন কেমন লাগছে তোর? স্পর্শক অনুর কথায় পাত্তা না দিয়ে পাবারে আর্নিয়ার ক্যাবিনের দিকে। ক্যাবিনের দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে স্পর্শক। রুমে প্রবেশ করতে আর্নিয়াকে থেকে স্পর্শকের বুকটা ধক করে ওড়ে। আর্নিয়ার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা। স্পর্শক আর্নিয়ার পাশে দপ করে বসে পড়ে। আর্নিয়া একটা হাত নিজের হাতের মুঠো নিয়ে নেয়। আরো, তুমি কি করে তোমার স্পর্শককে ভুল বুঝতে পারলে? তুমি জানো না তোমার স্পর্শক অন্য কোনো মেয়েকে স্পর্শ করা তো দূরের কথা, তার আরো ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথাও কল্পনাও করতে পারে না। আর অনুকে আমি নিজের বোন ছাড়া অন্য কিচ্ছু ভাবি না। স্পর্শকের চোখ থেকে অঝোর দ্বারায় পানি পড়ছে। স্পর্শক চোখ বন্ধ করে আর্নিয়ার হাতে কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দেয়। গালে কারো হাতে স্পর্শ পেয়ে স্পর্শক চোখ খোলে। আর্নিয়া তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। স্পর্শক আর্নিয়ার দিকে তাকাতেই আর্নিয়া ফিক করে হেসে দেয়। স্পর্শক আর্নিয়ার হাসি থেকে ব্রু কুসকে তাকায়। ইশারা জিজ্ঞেস করে, কাঁদলে তোমাকে বাচ্চাদের মতো লাগে। কথাটা বলে আর্নিয়া আবার হেসে দেয়। স্পর্শক বুঝতে পারছে আর্নিয়া হাসতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও তাকে হাসানোর জন্য হাসছে। স্পর্শক আর্নিয়ার হাতটাকে আরো শক্ত করে মুঠো নিয়ে নেয়। আরু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকে আমার জন্য তোমার এই অবস্থা। ছি ছি, স্পর্শক তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? ভুল তো আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর অনু আপুকে জড়িয়ে কি সব ভাবছিলাম। ছি, আমার বুঝা উচিত ছিল আমার স্পর্শক আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। এসব কথা বাদ দাও, এখন বলো তুমি কি খাবে? আমাকে মানে চকলেট, আইসক্রিম আর ফুচকা খাবো। স্পর্শক আর্নিয়ার মুখে এসব খাবারের নাম শুনে চোখ বড় বড় করে দেখায়। সে তো জানতো এই আরও এসব পছন্দ করে না। যে করতো সে তো হারিয়ে গেছে, আর কোনোদিনও ফিরে পাবে নাকি তাও জানে না সে। স্পর্শক আমার মামুনিটা কেমন আছে? তুমি পুরুষালী কণ্ঠ শুনে দুজনেই বাঁকা চোখে দরজা দিকে দেখায়। এহসান খানকে দেখে আর্নিয়ার চোখে দপ করে আগুন জ্বলে ওঠে। এহসান খান ভিতরে আসতে চাইলে বাধা দেয় আর্নিয়া। কেন মামুনি? বলতে বলতে কয়েক পায়ে গিয়ে আসে এহসান খান। আর্নিয়া স্পর্শকে উদ্দেশ্য করে বলে, স্পর্শক এই লোকটাকে চলে যেতে বলো। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। স্পর্শক এই লোকটাকে চলে যেতে বলো। স্পর্শক এহসান খানকে চলে যেতে কি বলবে, তার তো মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। স্পর্শক তো এখনো অবাকের রেশি কাটিয়ে উঠতে পারছে না। যে মেয়ে তার বাবা অন্ত্র প্রাণ, সে নাকি তার বাবাকে সহ্য করতে পারছে না। স্পর্শক এই লোকটাকে চলে যেতে বলো। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। স্পর্শক এই লোকটাকে চলে যেতে বলো। স্পর্শক এহসান খানকে চলে যেতে কি বলবে, তার তো মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। স্পর্শক তো এখনো অবাকের রেশি কাটিয়ে উঠতে পারছে না। যে মেয়ে তার বাবার অন্তর প্রাণ, সে নাকি তার বাবাকে সহ্য করতে পারছে না। স্পর্শক নিজেকে সামলে নিয়ে এহসান খানকে উদ্দেশ্য করে বলে, মিস্টার খান, আপনি এখান থেকে চলে না, যান। আমি আমার মেয়ের সাথে কথা না বলে যাব না। আমি জানি আমার আলোচনা আমার উপর অভিমান করেছে, তাই আমার সাথে কথা বলতে চাইছে না। আরো মামুনি, পাপার সাথে অভিমান করলে চলে? তুমি যে আমার সাথে এমন ব্যবহার করছো তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে?
আরু মামুনি, এই শয়তানটা কি তোমাকে কোনো কিছু নিয়ে ভয় দেখিয়েছে? এইসব বলতে বাধ্য করেছে? ভয়ের কিছু নেই, আমাকে বলতে পারো। স্পর্শক তোমার বা আমার কোনো ক্ষতি করতে পারবে না। স্পর্শক, তুমি এই লোকটাকে এক্ষুনি এই কেবিন থেকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। আর্নিয়া বেড থেকে উঠতে গেলে স্পর্শক দৌড়ে শুয়ে দেয় আর্নিয়াকে। স্পর্শক কয়েকটা গার্ড থেকে এহসান খানকে গার্ড ধাক্কা দিয়ে কেবিন থেকে বের করে দেয়। এহসান খান রেগে হাতে থাকা বুকেটা চুড়ে ফেলে দেয়। তারপর হনহনিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। স্পর্শক এখন হা করে আর্নিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। মুখ অফ করো, না হলে মশা ঢুকে যাবে। আর্নিয়ার কথায় স্পর্শক তপ্তমতো খেয়ে যায়। তাড়াতাড়ি নিজের মুখ বন্ধ করে ফেলে। আরু, তুমি তোমার বাবার সাথে এমন বিহেভ করলে কেন? উনি বাবা না, বাবা নামের কলঙ্ক। উনি আমার বাবা হওয়ার যোগ্যতাই রাখে না। এসব কি বলছো তুমি? স্পর্শক, আমার সবকিছু মনে পড়ে গেছে। সত্যি? হুম। স্পর্শক আর্নিয়াকে শোয়া অবস্থায় জড়িয়ে ধরে। হঠাৎ আর্নিয়া ফুফিয়ে ফুফিয়ে কেঁদে দেয়। আর্নিয়ার কান্নার শব্দ শুনে স্পর্শক ব্যস্ত হয়ে যায়। আর কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। স্পর্শক, বাবা কি করে পারলো আমার মাম্মাম, বাবাই আর মামনিকে খুন করতে? এখনো তাদের চিৎকার আমার কানে ভেসে আসে। এখনো মনে হচ্ছে তারা বলছে, হারুমা পালিয়ে যা, আরুমা পালিয়ে যা, না হলে এই লোকটা তোকে মেরে ফেলবে। হারুমা, তুই স্পর্শের কাছে চলে যা। স্পর্শক থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। চোখের সামনে তাদের মরতে দেখেছি, তাকিয়ে থাকা ছাড়া আর করার কিছু ছিল না আমার। কি কষ্ট ছিল সেই মৃত্যু যন্ত্রণা। কি বলছো এসব? যা বলছি সত্যি। এহসান খান তোমার মামা। এটা কি করে সম্ভব? আমি ছোটবেলা থেকে জেনে এসেছি উনি আমার বাবা, আর আজকে তুমি হঠাৎ করে বলছো উনি আমার মামা। এতদিনেও তুমি খেয়াল করোনি ওনার পদবী খান আর আমাদের পদবী আহমেদ? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে সব ক্লিয়ার করে বলো। উনি যদি আমার মামাই হন, তাহলে আমাকে কেন মারতে চাইলেন? নিজের বোনকে কি করে মেরে ফেললেন? মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে জানো আর পাখি। এই পৃথিবীর কিছু মানুষ বড্ড নিষ্ঠুর। তাদের কাছে অর্থের বাইরে সবকিছু মূল্যহীন। অর্থের কাছে সম্পর্কগুলো মূল্যহীন। তেমনি তোমার মামাও একজন অর্থলোভী মানুষ। টাকার নেশায় পড়ে নিজের বোনকে খুন করেছেন, নিজের ভাইকে খুন করেছেন, এমনকি নিজের বাবাকেও খুন করতে চেয়েছিলেন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তুমি সবকিছু ক্লিয়ার করে বলো। আজকে তোমাকে সবকিছু খুলে বলবো। সবকিছুর সূচনা হয়েছিল আজ থেকে 20 বছর আগে। এহসান খান মানে তোমার বড় মামা সম্পত্তির জন্য তোমার নানাকে খাবারের সাথে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন তোমার ছোট মামির জন্য। তোমার ছোট মামি এহসান খানকে খাবারে বিষ দিতে দেখে ফেলেন। তিনি গিয়ে বাড়ির সবাইকে বলে দেন এই কথা। তোমার নানা রেগে এহসান খানকে অনেক বাজে কথা বলে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং ওনাকে ত্যায্যপুত্র করে দেন। তখন তিনি আমাদের বাসায় মিষ্টি মা মানে তোমার মার কাছে আসেন। তোমার মা বরাবরই বড় ভাই পাগল ছিলেন। ওনার কাছে পুরো দুনিয়া একদিকে আর ওনার ভাই আরেকদিকে। এতটাই বিশ্বাস করতেন। ওনার মতে ওনার বড় ভাই কোনো অন্যায় কাজ করতেই পারে না। এহসান খান এসে তোমার নানা আর ছোট মামার নামে মিথ্যে কথা বলেন মিষ্টি মার কাছে, আর উনি অন্ধের মতো বিশ্বাস করে ফেলেন। তারপর কি হয়েছিল? মিষ্টিমা এহসান খানকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেন। 20 বছর আগে বোন, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় থাকবো? মিসেস রেশমি আহমেদ স্পর্শকের মা এগিয়ে এসে বললেন। কেন হয় না হাসান ভাই? আপনি কি আমাদের নিজের লোক ভাবতে পারছেন না? ছি ছি বোন, এসব কি বলছো? তোমরাই তো আমার নিজের লোক। এহসান ভাই আজ থেকে এখানেই থাকবেন। তুই রহিমাকে গেস্ট রুম পরিষ্কার করতে বল। 6 বছরে ছোট স্পর্শক দৌড়ে এহসান খানের কোলে ওঠে। স্পর্শক ছোটবেলা থেকে তার মম আর মিষ্টি মা ছাড়া অন্য কোনো মেয়ের দাঁড়ে কাছেও যেত না। সে বরাবরই ছেলেদের সাথে মিশতে পছন্দ করত। তারপর মা, তার বাবা মার একমাত্র সন্তান হওয়ার স্পর্শকের কোনো মা ছিল না, তাই এহসান খানের সাথে বেশ ভাব ছিল। অফিস থেকে ফিরলেন। 2 ভাই এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিলেন।
পলয় আহমেদ সিঁড়ি দিয়ে এখানে নামতে থেকে রেগে যান নীল আহমেদ। পলয় আহমেদ 8 মাসের অন্তঃসত্ত্বা, ছোট ছোট স্পর্শক তো এখন থেকে ঠিক করে রেখেছে বড় হয়ে সে আর্নিয়াকে বিয়ে করবে। স্পর্শিয়ার আহমেদ আর্নিয়ার নামটাও স্পর্শক নিজের নামের সাথে মিলিয়ে রেখেছে। দেখতে দেখতে কেটে যায় 2টা মাস, জন্ম হয় আর্নিয়ার। আর্নিয়াকে কোলে নিয়ে স্পর্শকের সে কি আনন্দ, সে তার বউকে সবার প্রথমে করে নিয়েছে। নিলয় আহমেদ আর নীল আহমেদ স্পর্শক আর আর্নিয়ার বিয়ে ঠিক করে রাখেন। আর্নিয়ার বয়স 1 বছর। হঠাৎ করে নীল আহমেদের ব্লাড ক্যান্সার পড়ে। লাস্ট স্টেজে হওয়ার চিকিৎসা করেও কোনো উন্নতি হয়নি। বেশ কিছুদিনের মাঝে আর্নিয়াকে বুকে জড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিল নীল আহমেদ। পরিবারের প্রিয়জন সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে যান নীল আহমেদ। নিজের স্বামীকে হারিয়ে ভেঙে পড়েন পলয় আহমেদ। তখন এহসান খান দায়িত্ব নেয় আর্নিয়ার। যখন থেকে আর্নিয়ার কথা বলতে পারে তখন থেকে এহসান খানকে বাবা ডাকে। সময়ের মতো চলে যেতে থাকে। সময় কারোর জন্য থমকে থাকে না, তেমনি কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। পলয় আহমেদ নিজের ভালোবাসার মানুষটিকে ছাড়া বাঁচতে শিখে গেছে। আর্নিয়ার বয়স 14 বছর আর স্পর্শকের বয়স 20 বছর। দুজনের মধ্যে সাপে নেউলের সম্পর্ক। আবার কেউ কেউ ছাড়া 1 মিনিটের জন্য থাকতে পারে না। দুজন দুজনকে ভালোবাসে ঠিকই, কিন্তু কেউ কারো কাছে প্রকাশ করে না। স্পর্শক লন্ডনের নাম করার চান্স পায়, কিন্তু সে যাবে না। সে তার আর্নিয়াকে ছাড়া থাকতে পারবে না। সবাই মিলে তাকে অনেক বোঝায়, সে রাজি হয়। তবে তার একটা শর্ত আছে, আর্নিয়ার সাথে যদি তার বিয়ে দেয় তবেই লন্ডনে যাবে, আর না হলে না। আর কোনো উপায় না পেয়ে সবাই রাজি হয়ে যায়। গৌরবভাবে স্পর্শকের সাথে আর্নিয়ার বিয়ের ব্যবস্থা করেন নিলয় আহমেদ। দুজনই প্রাপ্তবয়স্ক হলে দুমদাম করে বিয়ে দেওয়া হবে। 1 সপ্তাহ পরে স্পর্শক লন্ডন চলে যাবে 3 বছরের জন্য। আজকে স্পর্শক আর আর্নিয়ার বিয়ে। স্বাভাবিকভাবে তাদের বিয়ে হয়। স্পর্শকের ইচ্ছেতে আর্নিয়ার আজকে লাল টুকটুকে বউ সেজেছে। আজকে আর্নিয়া থেকে চোখ ফেরানোই দায় হয়ে গেছে। গোল্ডেন কালারের শেরওয়ানিতে প্রিন্সের থেকে কোনো অংশে কম লাগছে না স্পর্শককে। বাসর করে বসে আছে আর্নিয়া, তার থেকে 5 ইঞ্চি দূরে বসে আছে স্পর্শক। একদিনে তাকিয়ে আছে আর্নিয়ার দিকে। আর্নিয়ার পরনে নীল শাড়ি, যেটা স্পর্শকের নিজ হাতে পরিয়ে দিয়েছে আর্নিয়াকে। কেটে যায় 1 সপ্তাহ। আজকে স্পর্শক 3 বছরের জন্য চলে যাবে লন্ডনে। স্পর্শকের যাওয়ার সময় হলে স্পর্শক জড়িয়ে ধরে আর্নিয়া সেই কান্না। কিছুতেই স্পর্শকে ছাড়তে চাইছে না। এহসান খান অনেক কষ্টে আর্নিয়াকে আটকে রাখে। 3 বছর পর আজকে আহমেদ বিলায় খুশি সীমানে, কারণ 3 বছর পর বাড়ির ছেলে বাড়ি ফিরে আসছে। নতুন রূপে সেজেছে আহমেদ বিলা। 3 দিন পর খুব দমদম করে স্পর্শক আর আর্নিয়ার বিয়ে দেবে নিলয় আহমেদ। আর্নিয়া খুব সুন্দর করে সেজেছে, লাল পাড়ের সাদা শাড়ি পরেছে। স্পর্শকের ইচ্ছা ছিল সে তার পিচ্ছি বউকে লাল পাড়ের সাদা শাড়ি নিজের হাতে পরিয়ে দেবে। নিজ হাতে পায়ে আলতা দিয়ে, চোখ ঘন কালো কাজল, ঠোঁট লাল লিপস্টিক, খোলা চোখে সাদা গোলাপ ফুল গুজে দেবে। আর্নিয়া স্পর্শকের মনের মতো করে সেজেছে। স্পর্শক তাকে এয়ারপোর্টে এমন সাজে দেখে চমকে যায়, কিন্তু আফসোস স্পর্শক নিজ হাতে আর্নিয়াকে সাজাতে পারেন। আর্নিয়া ড্রয়িং রুমে আসে। আর্নিয়াকে দেখে তার মা জিজ্ঞাসা করে, কিরে, তুই এভাবে সেজেছিস কেন? আর গ্রামের মেয়েদের মতো শাড়ি পরেছিস কেন? আর্নিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। সে তো আর তার মাকে বলতে পারবে না স্পর্শকের মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলেছে। আর্নিয়া আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখনই স্পর্শকের মা মুচকি হাসে আর্নিয়ার মায়ের কাঁধে হাত রেখে বলে, পালা দেখছিস? আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে, নিজের স্বামীর মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলেছে। স্পর্শকের মায়ের কথা শুনে আর্নিয়া লজ্জা মাথা নামিয়ে ফেলে। আর্নিয়া আমতা আমতা করে বলে, আমি গাড়িতে বসছি, তোমরা এসো, এয়ারপোর্ট যাওয়ার সময় হয়ে গেছে। কথাটা বলি আর্নিয়া দৌড়ে চলে যায় এয়ারপোর্টে। স্পর্শক দাঁড়িয়ে আছে আর্নিয়ার সামনে। 3 বছর পর দুজন দুজনকে দেখছে। এই 3 বছর স্পর্শক ইচ্ছে করে আর্নিয়ার সাথে কথা বলেনি। কথা বললে ভুল হবে, বলেছে মাসে 1 থেকে 2 বার, তাও 2 থেকে 3 মিনিট। স্পর্শক চায়নি আর্নিয়ার আবেগে বেশি গিয়ে নিজের পড়াশোনা ক্ষতি করুক। 3 বছর আগে আর্নিয়া হলে এতক্ষণ স্পর্শকের বুকে ঝাঁপিয়ে পড়তো, কেঁদে কেঁদে স্পর্শকের মুখ ভাসিয়ে দিত, হাজার অভিযোগ তুলে ধর স্পর্শকের সামনে, অভিমানী গাল ফুলিয়ে রাখতো। 3 বছর পরে আর্নিয়া যে ম্যাচিওর হয়ে গেছে, স্পর্শক ভাবছে তার পিচ্ছি বউটা বড় হয়ে গেছে। আর্নিয়া স্পর্শকের সাথে কথা বলেনি, স্পর্শক আর্নিয়ার সাথে কথা বলেনি। সবার সামনে কথা বলতে দুজনের অস্বস্তি হচ্ছে। সবাই ডিনার করছে আর আর্নিয়ার রুমে বসে আছে। আর্নিয়া রাতে 1 গ্লাস দুধ ছাড়া আর কিছু খায় না। স্পর্শককে সবাই রীতিমতো জামাই আদর করছে। বেচারা স্পর্শক ফেসে গেছে, কাউকে কিছু বলতে পারছে না। এতদিন পর পর বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, এতটুকু করা স্বাভাবিক। 1 ঘন্টা পর সবার কাছ থেকে ছাড়া পেল স্পর্শক। ড্রয়িং রুম থেকে পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্যে। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে খুলে যায়।
দরজার ভিতর থেকে লক ছিল না, শুধু চাপা ছিল। থেকে স্পর্শক অবাক হয়ে যায়, কারণ সেই রুমটা যেন রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। সামান্যতম পরিবর্তন রুমটি হয়নি। স্পর্শক রুমের চারপাশ চোখ বোলায়, কিন্তু আর্নিয়াকে কোথাও দেখতে পায় না। হঠাৎ তার মনে হলো আর্নিয়া তো ঘুমানোর আগে ছাদে যাওয়ার অভ্যাস আছে। স্পর্শক কাউকে একটা ফোন করে মুচকি এসে ছাদের দিকে চলে যায়। ছাদের দরজার কাছে স্পর্শক দাঁড়িয়ে যায়। স্পর্শক ভেবে পাচ্ছে না এই গুট করে অন্ধকারের মাঝে আর্নিয়া ছাদে কি করছে। স্পর্শক ফোনে প্লাস অন করে পা বাড়ার সামনে দিকে একটার মাঝে আটকে যায়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। হঠাৎ ছাদে আলোকিত হয়ে যায় আর স্পর্শকের ওপর জড়ি পড়তে থাকে। সবাই একসাথে চিৎকার করে বলে, হ্যাপি বার্থডে স্পর্শক। স্পর্শক গড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। আজকে যে তার জন্মদিন, সেটা স্পর্শকের মনে ছিল না। স্পর্শক আরো বেশি অবাক হয় তার ফুফু আর ফুফাতো বোন অনুকে দেখে। অনু এসে স্পর্শকে বলে, কেমন লাগলো সারপ্রাইজ? বলে বোঝাতে পারবো না। সব কিন্তু ভাবির প্ল্যান। ভাবি শব্দটা শুনে স্পর্শকের ব্রু কুঁচকে আসে। কিছু একটা ভেবে স্পর্শক মাথা চুলকে মুচকে আসে। সবাই একসাথে স্পর্শকের বার্থডে সেলিব্রেট করে। সেলিব্রেশন শেষে ঘুমানোর জন্য সবাই নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আর্নিয়া যেতে নিলে স্পর্শক আর্নিয়ার হাত টেনে ধরে, এক টানে নিজের কাছে নিয়ে আসে। কোমর জড়িয়ে ধরে আর্নিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় স্পর্শক। ভাবির শব্দটা শুনে স্পর্শকের ব্রু কুঁচকে আসে। কিছু একটা ভেবে স্পর্শক মাথা চুলকে মুচকি হাসে। সবাই একসাথে স্পর্শকের বার্থডে সেলিব্রেট করে। সেলিব্রেশন শেষে ঘুমানোর জন্য সবাই নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আর্নিয়া যেতে নিলে স্পর্শক আর্নিয়ার হাত টেনে ধরে, এক টান দিয়ে নিজের কাছে নিজে আসে। কোমর জড়িয়ে ধরে আর্নিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় স্পর্শক। আমি আসার পর থেকে তুই আমার সাথে একটা কথাও বলিস নি। আমার পিচ্চি বউটাকে আমার উপর খুব বেশি অভিমান করেছে। মাথা নাড়িয়ে অসম্মতি জানায় যে সে অভিমান করে। তাহলে কথা বলছিস না কেন? আর্নিয়া নিজেকে স্পর্শকের কাছ থেকে ছাড়িয়ে 2 হাত রেলিংয়ে রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, 3টা বছর আপনার সাথে দেখা হয়নি, কথা হয়েছে, অপরিচিতদের মতো কেমন আছো এইটুকু জিজ্ঞাসা করতেন। আমার উত্তর শোনার পরপরই ফোনটা কেটে দিতেন। আপনি কেমন আছেন এটা জিজ্ঞাসা করার সময় পর্যন্ত দিতেন না। হয়তো এটা আমার ভালোর জন্যই করেছেন। এতদিন কথা না বলার কারণে আপনার সাথে কথা বলতে অস্বস্তি হচ্ছে। হওয়াটা কি স্বাভাবিক নয়? সবাই বলে দূরত্ব নাকি ভালোবাসা বাড়ায়। আমার মতে অনেক সময় দূরত্বের জন্য ভালোবাসা হারিয়ে যায়। একটা মানুষ যখন অপর পাশের ব্যক্তিটার কাছ থেকে অবহেলা পায়, তখন অন্য কারো কাছ থেকে একটুখানি গুরুত্ব পেলে তার কাছে চলে যায়। আপনার মনে হয় এখন নানা প্রশ্ন উকি দিচ্ছে, এই 3 বছরে আমি কাউকে ভালোবেসে ফেলেছি নাকি? হুম, আমি কাউকে ভালোবাসিনি। হয়তো ভালোবেসে ফেলতাম আমার নামের সাথে মিসেস নামক সিলমোহর যদি না লাগিয়ে দিতেন। এই 3টা বছর প্রত্যেক মুহূর্তে সবাই আমাকে মনে করে দিয়েছে আমি কারো আমানত। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে হুট করে আপনি কেন রাখছি। আপনাকে কি বলে সম্বোধন করব ভেবে পাচ্ছিলাম না। হুট করেই মনে হলো আপনি সম্বোধন করাটাই বেস্ট। স্পর্শক আর্নিয়াকে নিজের দিকে করিয়ে আর্নিয়া চুলের মাঝে আলতো করে হাত ঢুকিয়ে দিয়ে আর্নিয়া ঠোঁটে নিজের ঠোঁট ছুটিয়ে দেয়। তোমার মুখে আপনি শুনতে ভালো লাগে না। তুমি যখন আমাকে তুমি বলে ডাকো, তখন সেই ডাকটা আমার বুকে গিয়ে লাগে। এতদিন তোমাকে যত অবহেলা করেছি, সব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। তোমাকে আমি এত ভালোবাসবো যে কোনো অভিযোগ করার সুযোগই দিব না। আর্নিয়া স্পর্শকে জড়িয়ে নেয়। স্পর্শকও 2 হাত দিয়ে আগলে নেয় তার প্রেয়সীকে। চলে যায় 1 বছর। আর্নিয়ার স্পর্শক সুখে শান্তিতে সংসার করছে। আর্নিয়ার 9 মাসের অন্তঃসত্ত্বা। স্পর্শক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আর্নিয়া স্পর্শককে সবকিছু এগিয়ে দিচ্ছে। স্পর্শক আর্নিয়াকে কড়া গলায় বলে, সিঁড়ি দিয়ে একদম নামবে না, একা ওয়াশরুমে যাবে না মা, অথবা মিষ্টি মা কাউকে ডাক দিবে। টাইমলি খাবার খাবে। ঠিক মতো খাবার না খেলে আমি বাড়ি ফিরে তোমার ক্লাস নিব। আমি আসছি, সাবধানে। স্পর্শক যাওয়ার আগে আর্নিয়ার কপালে একটা চুমুক এঁকে দেয়। আর্নিয়া আওয়াজে চোখ বন্ধ করে ফেলে। স্পর্শক অফিসে চলে যায়। সিঁড়ি দিয়ে একদম নামবে না, একা ওয়াশরুমে যাবে না, মা অথবা মিষ্টি মা কাউকে ডাক দিবে। টাইমলি টাইম খাবে। ঠিক মতো খাবার না খেলে আমি বাড়ি ফিরে তোমার ক্লাস নেব। আমি আসছি, সাবধানে থাকবে। আর্নিয়া স্পর্শকের কথাগুলো রিপিট করে একটা ব্যাংসি কাটে। আমার সাথে কড়া গলায় কথা বলে নেহা তোকে ভয় পাই, তাই না? সামনে কিছু বলতে পারি না, আমার বয়ে গেছে তোর কথা শুনতেই। বেটা অসভ্য। স্পর্শকের কোম্পানির পুরনো ফাইল চেক করে দেখে এহসান খান কোম্পানির টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। স্পর্শকের ফোন বাজে ওঠে।
স্পর্শক ফোনটা রিসিভ করে। স্পর্শক তার বাবার কাছে যায় এবং সবকিছু খুলে বলে। স্পর্শক তার বাবা এহসান খানকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। এহসান খান যাওয়ার আগে শুধু বলে যায়, এর বদলা আমি নিবই। স্পর্শক বাড়ি ফিরে ফালা আহমেদকে ভাইয়ের কুকর্মের কথা সব বলে। সবকিছু শুনে ফালা আহমদ স্তব্ধ হয়ে যায়। তিনি বিশ্বাসই করতে পারেন এত বছর ধরে তার ভাই তার সাথে প্রতারণা করে যাচ্ছে। স্পর্শকের ফোন বেজে ওঠে। স্পর্শক ফোনটা রিসিভ করে। হ্যালো স্যার, এহসান খান অনেক অন্যায় করেছে। 18 বছর আগে নিজের বাবাকে মারার প্ল্যান করেছিল, কিন্তু কোনো একটা কারণে নিজের প্ল্যানে সফল হতে পারেনি। কয়েক বছর আগে নিজের হাতে নিজের ভাইকে খুন করে, আর এইসব তিনি করেছেন সম্পত্তির জন্য। সবকিছু শুনে স্পর্শক স্তব্ধ হয়ে যায়। হাত থেকে ফোনটা পড়ে যায়। ফলা আহমেদ স্পর্শকে জিজ্ঞাসা করে কি হয়েছে। স্পর্শক সব বলে। সব শুনে ফলা আহমেদ হাউমাউ করে কেঁদে দেয়। তিনি ভাবতে পারছেন না ওনার ভাই একজন খুনি। তিনি এখন বুঝতে পারছে এতদিন তিনি দুধ কলা দিয়ে খাল সাপ বসেছেন। মিষ্টি মা, তুমি এভাবে কেঁদো না। তোমার কান্নার শব্দ শুনলে আরও এখানে চলে আসবে, আর এসব কিছু আরও জানতে পারলে কিছুতেই মেনে নিবে না, ও ভেঙে পড়বে। ফলা আহমেদ নিজেকে সামলে বলে, স্পর্শ, তুমি আরুর কাছে যাও। কিন্তু মিষ্টি মা, আমি ঠিক আছি, তুমি আরুর কাছে যাও। আমি এখন একলা থাকতে চাই। আর হ্যাঁ, আরুকে তুমি কিছু বলো না, কারণ আরু আহসান ভাইকে খুব ভালোবাসে। আরু এটা মানতে পারবে না। এখন তুমি প্লিজ যাও। আচ্ছা। স্পর্শক নিজের রুমে আসে। রুমে এসে স্পর্শক হতভম্ব হয়ে যায়। রুমের জিনিসপত্র সব উল্টা পাল্টা। কাবাডের সব কাপড় নিচে পড়ে আছে। বেডের উপরে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট খালি পড়ে আছে। আর্নিয়ার পরনে একটা কালো শাড়ি। বেডের মাঝখানে এলোমেলোভাবে শুয়ে আছে আর্নিয়া। তার পাশে পড়ে আছে হাত খাওয়া চকলেট। চকলেট খেতে খেতে আর্নিয়া ঘুমিয়ে পড়েছে। স্পর্শক নিঃশব্দে হাসছে। স্পর্শক সম্পূর্ণ রুমের পরিষ্কার করে জিনিস গুছিয়ে রাখে। আর্নিয়াকে বেডে ঠিক করে ভাবে শুয়ে দিয়ে শাড়িটা ঠিক করে দিয়ে ওয়াশরুমে চলে যায় স্পর্শক। ওয়াশরুমে থেকে বের হয়ে দেখে আর্নিয়া বেডের মাঝখানে বসে আছে। মন খারাপ করে স্পর্শক এগিয়ে গিয়ে আর্নিয়ার গালে হাত দিয়ে বলে, আমার আরো বেবিটার কি হয়েছে? মন খারাপ? কেন? আমাকে এতদিনের জন্য কেন বিদেশে যেতে হলো? যাবে তো ঠিক আছে, আমার সাথে একবার দেখা করলো না। এর জন্য মন খারাপ করে দেখো না, কাকাই খুব তাড়াতাড়ি চলে আসবে। ইউনো, এই সময় মন খারাপ করে থাকা ঠিক না। দেখতে আর্নিয়ার বেড থেকে নেমে স্পর্শকের সামনে দাঁড়িয়ে কথা বলে, তোমাকে কিউট গোলমোল বেবি লাগছে। আগে শাড়ি পরলে তুমি বলতে হট লাগছে, আর আগে তো আমার পেট ফুলা ছিল না। আমাদের বেবি আসার পরে আমার পেট ফুলে গেছে। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো, গুলুমুলু হয়ে গেছো। তোমার মাঝে একটা কিউট কিউট ভাব চলে আসছে। তার মানে আমাকে আগে কিউট লাগতো না? আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছি। তার মানে আমার ওজন অনেকটা বেড়ে গেছে। তুমি এখন আর কথায় কথা আমাকে কোলে তুলে নিতে পারবা না। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়। এভাবে কেটে গেল 15টা দিন। এই 15টা দিন স্পর্শক 1 সেকেন্ডের জন্য আর্নিয়ার পাশ থেকে নড়েনি। আজকে বাধ্য হয়ে তাকে অফিসে যেতে হলো, কারণ আজকে নিলয় আহমদ অসুস্থ। আর আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। যদি অ্যাটেন্ড না করে তাদের অনেক লস হয়ে যায়। তাই বাধ্য হয়ে স্পর্শক অফিসে গেল। সকাল 10টা। আর্নিয়া সুবাই বসে আশার কাছে আর টিভি দেখছে। তখনই কলিং বেল বেজে ওঠে। আর্নিয়ার বাবা স্পর্শক এসেছে, কারণ স্পর্শক যাওয়ার আগে বলে গিয়েছিল যত দ্রুত সম্ভব মিটিং শেষ করে চলে আসবে। দরজা খুলতে দেখে এহসান খান দাঁড়িয়ে আছে। এতদিন পর নিজের পাপাকে দেখে খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরে। পাপা, তুমি কেমন আছো? জানো তোমাকে কত মিস করেছি। এহসান খান আর্নিয়ার কথাটা শুনে এহসান খান আর্নিয়ার কথা শেষ করতে দেয় না, তার আগে ধাক্কা দিয়ে আর্নিয়াকে নিজের থেকে সরিয়ে নেয়। ধাক্কাটা জুড়ে হওয়ায় আর্নিয়ার মাথা দেওয়ালে লাগে। কপাল কেটে হুচুই করে রক্ত পড়তে থাকে। আর্নিয়ার মাথা ঝিমঝিম করে আসছে। স্পর্শকে বাবা চিৎকার করে বলে, এটা তুমি কি করলে এহসান? আর্নিয়ার মা আর্নিয়ার কাছে আসতে চাইলে এহসান খান তাকে ধাক্কা দিয়ে সোফা ফেলে দেয়। এই তোরা ভিতরে আয়। এহসান খানের ডাক শুনে প্রায় সাথে 5 জন লোক আসে। দেখতে একদম গন্ডা টাইপের। তারা ভেতরে প্রবেশ করে আর্নিয়ার মার, স্পর্শকের বাবার মার হাতও বেঁধে দিল। নাইফ হাতে স্পর্শকের বাবার ঠোঁট স্লাইড করতে করতে বলে, এই মুখ দিয়ে তুই অপমান করেছিলি না আমাকে? এই মুখই যদি তোর কাছে না থাকে তাহলে অপমান করবি কি করে? আর্নিয়ার মা চিৎকার করে বলছে, হারুমা তুই এখান থেকে চলে যা, নাহলে এই লোকটা তোকে মেরে ফেলবে। তুই স্পর্শকের কাছে চলে যা। স্পর্শক তোর কোনো ক্ষতি হতে দিবে না। এহসান খান সম্পর্কে বাবার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। গলা কাটা মুরগির মতো চরফর করতে তাকে নিলয় আহমেদ। আর্নিয়া এগিয়ে আসতে নীল স্পর্শকের মা চিৎকার করে বলে, আরু তুই এখান থেকে চলে যা, তোর সন্তানের দিব্যি। আর্নিয়া অশ্রুসিক্ত নয়নে 3 জনের থেকে একেবারে তাকে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে আসে। নিলয় আহমদ যন্ত্রণা ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। এহসান খান এতক্ষণে খেয়াল করেনি যে আর্নিয়া এখানে নেই, সে চলে গেছে। উনি যখনই বুঝতে পারলে আর্নিয়া এখানে নেই, তখনই একজনকে ডেকে বলে, রানী দেখ তো মেয়েটা কই গেল?
এই অবস্থায় মেয়েটা বেশি দূর যেতে পারবে না। এহসান খান বলার সাথে সাথে দুইটা লোক বেরিয়ে গেল আয়নাকে খুঁজতে। এহসান খান স্পর্শকের বাবার কাছ থেকে সম্পত্তি দলটা টিপ সই নিতে গেলে তার চিল্লা সরে স্পর্শকের মা বলে, যত যাই করো না কেন প্রপার্টি তুমি পাবে না, কারণ নিলয়ের নামে কোনো প্রপার্টিই নাই। এহসান খান বেশ রেগে যায়। এত বছর ধরে প্রপার্টির জন্য এত অভিনয়, এখন বলছি প্রপার্টি পাবে না। এহসান খান রেগে পরপর 6টা গুলি করে শেষ করে দেয় 3টি মানুষের জীবন। আর্নিয়া আর দৌড়তে পারছে না, তার পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে। আর্নিয়ার পেছনে তাকিয়ে দেখে ছেলে দুটো তার কাছে চলে এসেছে। আর্নিয়ার পেছনের বিপদ খেয়াল করতে গিয়ে সামনে বিপদে খেয়াল করেনি। একটা গাড়ি এসে আর্নিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তার পাশে। আর্নিয়ার মাথা গিয়ে পড়ে পাথরের উপর। বর্তমানে স্পর্শকের বুকে মাথা রেখে ফুফিয়ে কাছে আর্নিয়া। স্পর্শক আমাদের সন্তান। একটু বড়ই দেখতে পাবে। তার মানে আমাদের সন্তান বেঁচে আছে। হুম। কিন্তু ওই দিন আমরা কি করে বেঁচে গেলাম? তোমার তো মনে আছে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে। হুম। ওই দিন আমার মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমাদের ডিলটা ফাইনাল হয়ে যায়। আমি তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বের হই। বাসার কাছাকাছি আসতে মনে পড়ে তুমি বলেছিলে তেঁতুলের আচার নিয়ে যেতে। তাই আমি গাড়ি থেকে বের হয়ে দোকান থেকে আচার কিনি। আচার কেনা শেষে যখন গাড়িতে উঠতে যাব তখনই দেখি একটু দূরে অনেকগুলো একসাথে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি কৌতূহল বশত একটু এগিয়ে যাই। তখন একজনের কাছ থেকে জানতে পারি একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট কেস বলে কেউ সাহায্য করছে না, মেয়েটা নাকি সন্তান সম্ভবা। হুট করেই তোমার কথাটা আমার মাথায় আসে, আজ যদি এই মেয়েটার জায়গায় তুমি থাকতে। এটা ভাবতে আমার ভেতরে মোচড় দিয়ে ওঠে। আমি দ্রুত এগিয়ে যাই মেয়েটাকে সাহায্য করার জন্য। মেয়েটাকে দেখে আমার পৃথিবী থমকে যায়, কারণ মেয়েটি তুমি ছিলে। আমি তোমাকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে নিয়ে আসি। আমি দ্রুত গাড়ি ড্রাইভ করতে থাকি আর তোমাকে ডাকতে থাকি, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি। হসপিটালে নিয়ে যাওয়ার পরপরই তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলেছিল তোমার কন্ডিশন সিরিয়াস। আমি অনেক ভেঙে পড়ি, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না আমার পাশে। 3 ঘন্টা পর একটা নার্স তোয়ালে মোড়ানো একটা পিচ্ছি বাবুকে আমার কোলে তুলে দেয়। নার্স আমাকে কংগ্রাচুলেট করে আমার ছেলে হয়েছে। বাবুকে কোলে নিয়ে আমার ভীষণ ভয় করছিল যদি হাত থেকে পড়িয়ে যায়। আল্লাহর অসীম রহমতে ওই দিন তোমরা দুজনে সুস্থ হয়ে গিয়েছিলে। ডক্টর বলেছিল 3-4 ঘন্টার মাঝে তোমার জ্ঞান ফিরে আসবে। আমার মাথায় হঠাৎ করে একটা প্রশ্ন উদয় হয়, তুমি রাস্তা একা কি করছিলে, আর তুমি অ্যাক্সিডেন্টই বা কিভাবে করলে? আমি বাসায় ফোন দেই, কিন্তু কেউ কোনো ফোন ধরে না। আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসার সামনে কোনো গার্ড না দেখে আমার মনে ভয় জেগে ওঠে। আমি দ্রুত বাসার ভেতরে প্রবেশ করি, কিন্তু কাউকে দেখতে পাই না। ড্রয়িং রুম জুড়ে শুধু রক্ত আর রক্ত। রক্ত দেখে আমার ভেতর মোচড় দিয়ে ওঠে। আমি সবাইকে ডাকি, কিন্তু কেউ সাড়া দেয় না। একটু এগিয়ে দেখি করিম কাকা পড়ে আছে। বুঝতে পারি করিম কাকা সেন্সলেস হয়ে গেছে। ওনার চোখে মুখে পানি দিতেই সেন্স ফিরে এসেছিল। ওনাকে জিজ্ঞেস করতেই উনি সব বলেন। মম, ড্যাড আর মিষ্টি মাকে মেরে ফেলেছে আর তাদের নিয়ে গেছে ব্রিজ থেকে ফেলে দেওয়ার জন্য। আমার মনে পড়ে তুমি হসপিটালে একা আছো আর তোমার বিপদের আশঙ্কা আছে। আমি আবার হসপিটালে চলে আসি। আমি যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো। এইজান খানের লোকেরা তোমাকে তুলে নিয়ে যায়। ডক্টর বলেছিল তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, তাই যে যেটা বলেছে সেটাই বিশ্বাস করে নিয়েছ। ডক্টররা তোমাকে আটকানোর চেষ্টা করে আর তুমি কারো কথা না শুনেই চলে যাও। এইজান খান তোমার সাথে আমাদের ছেলেকেও তুলে নিয়ে যেত। যদি জানতো আমাদের সন্তান হয়েছে। আমি আমাদের সন্তানকে নিয়ে যাই এবং নিজের মতো করে বড় করতে থাকি, আর এতদিনে নিজেকে প্রিপেয়ার করতে থাকি এহসান খানের সাথে লড়াই করার জন্য। এতদিনে এহসান খান তোমাকে ড্রাগস অ্যাডিক্টেড বানিয়ে ফেলে। একদিন হুট করে পরিকল্পনা করে তোমার সাথে দেখা করি। তারপর থেকে তো আপনারা জানেনই। স্পর্শক, আমি ওই লোকটাকে নিজের হাতে শাস্তি দিতে চাই। অফকোর্স দিবে, আগে তুমি সুস্থ হও তারপর। আমি ওই লোকটাকে এক্ষুনি শাস্তি দিতে চাই। আহসান খানকে আমি 2 ঘন্টার মাঝে আমার সামনে দেখতে চাই। এহসান খানকে 1 ঘন্টার মাঝে আমার সামনে দেখতে চাই। স্পর্শক, আমাদের ছেলের নাম কি, আর ও এখন কোথায়? আমাদের ছেলের নাম স্পন্দন। আরও তোমাদের সন্তান এখানে। আম্মা জানো, এতদিন আমি তোমাকে কত মিস করেছি। বাবাকে কত বলেছি তোমাকে নিয়ে আসতে, কিন্তু বাবা বলেছিল তুমি নাকি আমার উপর রাগ করেছো।
আসবে না। আর তুই আমাকে আর স্পর্শকে কি করে ভুল বুঝলি? তুই ভাবলি কি করে স্পর্শক আমাকে লিপ কিস করছে? আমি স্পর্শককে ফোন করে নিয়ে আমার পিছনে লুকিয়ে ফেলছিলাম। স্পর্শক ফোন নেওয়ার জন্য আমার দিকে ঝুঁকেছিল, আর তুই ভাবলি স্পর্শক আমাকে কিস করছে? আর এমন হাদারাম মার্কা সুইসাইড করার জন্য সিদ্ধান্ত নিলি? আমার তো তখন স্মৃতি ছিল না। আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি আসার পর থেকে স্পর্শক আর আগের মতো খেয়াল রাখে না। রাতে আমাকে স্পর্শক বলেছিল আমি সুস্থ হয়ে গেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওই দিন রাতে স্পর্শক আমার সাথে ঘুমায়নি। পরের দিন আমাকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। এইসব থেকে ভুল বোঝা শুরু হয়। যখন তোমাদের কিসিং সিন দেখি আমার দুনিয়া থমকে যায়। মাথায় একটা কথাই ঘুরপাক খায়, স্পর্শক আমাকে ভালোবাসে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না, তাই এমন ডিসিশন নেই। এই মেয়ে কিসের মাঝে কি লাগিয়ে দিয়েছে? আমি অনু আর প্রান্ত ভাইয়ার ডিভোর্সের কথা বলছিলাম, আর এই মেয়ে ভেবেছে আমি তাকে ডিভোর্স দিব। ওদিন রাতে আমি অনেক রাত পর্যন্ত জেগে কাজ করছিলাম, তাই তোমার সাথে ঘুমাইনি। সকালে প্রান্ত ভাই আর্জেন্ট দেখা করতে বলে, তাই তোমাকে বলে যেতে পারিনি। ডিভোর্স কেন হবে? এখন আর হবে না। প্রান্ত ভাইয়া নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই অনু প্রান্ত ভাইয়ার কাছে ফিরে যাবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না, আমরা তিনজন সময় কাটা, আমি গেলাম। আচ্ছা। মাম্মা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না। সত্যি? আম দুধে মিশে গেল, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি।